আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে কি দিয়ে, রেফারিং করব আর কি। হ্যাঁ, রেফারিং করব। রেফারিং করা মানে এরকম বুঝো না যে রেফারি আর কি। হ্যাঁ, ওই রেফারি আর এই রেফারিং কিন্তু আলাদা, বুঝতে পারছো? নাম শুনে যেন তোমরা ভেবে নিও না যে আসলে রেফারিং মানে কি রেফারি টাইপের কিছু নাকি। হ্যাঁ, তো রেফারিং, এই রেফারিংটাকে অনেকে মানে ইম্পিডেন্স ম্যাচিং বলেও আর কি বলে থাকে আর কি। ইম্পিডেন্স ম্যাচিং এরকম আর কি নামে অনেকে পড়ায় আর কি, ইম্পিডেন্স ম্যাচিং। কিন্তু ইম্পিডেন্স ম্যাচিং আসলে আমাদের টপিক না, আমাদের টপিক হচ্ছে রেফারিং। রেফারিংয়ের একটা পার্ট হচ্ছে ইম্পিডেন্স ম্যাচিং। কথা কি বুঝছে নাকি বোঝেন? রেফারিং কিন্তু ভোল্টেজের করা যেতে পারে, রেফারিং করা যেতে পারে, কারেন্টের রেফারিং করা যেতে পারে। হ্যাঁ, তো তার একটা পার্ট হচ্ছে কি ইম্পিডেন্স রেফারিং আর কি, ঠিক আছে? এখন রেফারিং কী জিনিস, কেন করে, কিভাবে করে, মানে রেফারিং নামটা কোত্থেকে আসলো, হ্যাঁ এগুলো আমরা জানবো, কোনো সমস্যা নেই। তো তার আগে কিছুই জানার দরকার নাই যে আসলে রেফারিং কি, আস্তে আস্তে বুঝতে যাবে, কোনো সমস্যা নেই। আমার আসলে জানা দরকার যে আমরা কেন রেফারিং পড়তেছি, কেন আমরা রেফারিং পড়বো, তাই কি না? তাহলে শুরুতেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নিডস অফ রেফারিং। বুঝতে পারছো? অর্থাৎ আমরা রেফারিং করার মানে রেফারিং কেন করব এইটা আর কি আমরা শুনতেছি। আচ্ছা, তাহলে আমরা যেটা পড়াশোনা করতেছি সেটা হচ্ছে যে নিডস অফ রেফারিং। হ্যাঁ, রেফারিংয়ের প্রয়োজনীয়তা সেটা একটু দেখবো আর কি, ঠিক আছে? তো মানে কেন আমরা এই রেফারিং পড়বো আর কি। তো রেফারিং পড়ার সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে রেফারিং আমাকে ট্রান্সফরমারকে বাইপাস করতে হেল্প করবে। বুঝতে পারা গেছে? ট্রান্সফরমারকে বাইপাস করতে হেল্প করবে। আমরা যখন ট্রান্সফরমার থেকে ইলেকট্রিক্যাল কোনো সার্কিট মডেল করব বা ডিজাইন করব, তখন আসলে ট্রান্সফরমার থাকলে আমি ক্যালকুলেশন করতে পারবো না। কারণ তুমি ট্রান্সফরমারের এই আমরা যেরকম এই ট্রান্সফরমারটা চিন্তা করি যে এটা তো প্রাইমারি ওয়াইন্ডিং, এটা তো সেকেন্ডারি ওয়াইন্ডিং। তাহলে প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিং এই দুইটা ওয়াইন্ডিংয়ের মধ্যে কোনো প্রকার কোনো ইন্টার কানেকশন আছে? কোনো কানেকশন আছে না, এটা তো আইসোলেট পুরা। এটা দুইজন কি পুরাপুরি কি আলাদা না? পুরাপুরি আলাদা না? তাহলে এর সাথে এর কোনো কী নেই, সম্পর্ক নেই। তাহলে এর সাথে এর যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে তুমি কি ওহমস ল অ্যাপ্লাই করতে পারবা? আই ইকুয়াল টু ভি বাই জেড, ভি ইকুয়াল টু আই ইন্টু জেড, হ্যাঁ পারবা? এগুলো করতে পারবো না। তাহলে আমরা এই ট্রান্সফরমার মানে ক্যালকুলেশন করতেছি ট্রান্সফরমারেরই, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই ট্রান্সফরমার থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আসলে ভালোভাবে ক্যালকুলেশন করতে পারবো না। আমরা ক্যালকুলেশন করাটা আমার জন্য টাফ হয়ে যাবে, কারণ তখন ফ্লাক্স আসবে, ম্যাগনেটিক সার্কিট আসবে, অনেক কিছু প্রবলেম আসবে, তাই কি না? তো আমরা শিখছিলাম না যে কীভাবে ম্যাগনেটিক সার্কিটকে আমরা কিসে কনভার্ট করতে পারি, ইলেকট্রিক্যাল সার্কিটে কনভার্ট করতে পারি। তো সেই রকমভাবেই আমরা ট্রান্সফরমার যদি এইটুকু অংশটাকে আমরা কী করে ফেলতে ভ্যানিশ করে ফেলতে পারি, তাহলে এই যে এইটুকু অংশটাকে ভ্যানিশ করে ফেলতে পারি, তাহলে মোটামুটি ইলেকট্রিক্যাল সার্কিটে কনভার্ট হয়ে যাবে। আর ইলেকট্রিক্যাল সার্কিটে কনভার্ট হয়ে গেলে হাজার হাজার থিওরেম দিয়ে আমরা প্রবলেম সলভ করতে পারবো। নোডাল দিয়ে করতে পারবো, থেভেনিন দিয়ে করতে পারবো, নর্টন দিয়ে করতে পারবো, বেসিক্স ল দিয়ে করতে পারবো, পারবো কিনা? তাহলে আমাদের এই ম্যাগনেটিক সার্কিটটাকে আমরা চাচ্ছি কী করতে, রিমুভ করে ফেলতে আমরা চাচ্ছি। আর ম্যাগনেটিক সার্কিটে না থাকে, এটা যদি ম্যাগনেটিক সার্কিট না থাকে দেন আমাদের ইজিলি আমরা কী করতে পারবো, সলভ করতে পারবো। তাহলে তার জন্যই আমাদের আজকের পড়া হচ্ছে কি রেফারিং। এবং রেফারিংয়ের নিডটা কি বা প্রয়োজনটা কি? ট্রান্সফরমারকে বাইপাস করা, অনলি ট্রান্সফরমার, হ্যাঁ, টু বাইপাস অনলি দ্য ট্রান্সফরমার। মানে এটার সব থেকে বড় অ্যাডভান্টেজ দিবে এই পয়েন্টটাই সব থেকে বড় অ্যাডভান্টেজ আমাকে দিবে সে, যে টু বাইপাস অনলি দ্য ট্রান্সফরমার। সে কী করতে পারবে? একমাত্র ট্রান্সফরমারকে কী করতে পারবে? সে বাইপাস করতে পারবে, এই জন্য ব্যবহার করবে, ঠিক আছে? এখন সেটা কিভাবে বাইপাস করে বা কিভাবে আসলে রেফারিং করে সেটা আসলে আমরা দেখবো আর কি, ঠিক আছে? তো দেখো আমরা এরকম একটা ট্রান্সফরমার ড্র করতে থাকি। এটা হচ্ছে তোমার ট্রান্সফরমারের প্রাইমারি উইন্ডিং, ঠিক আছে? আর এটা হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারি উইন্ডিং। প্রাইমারি উইন্ডিংয়ের সংজ্ঞা তো আমরা জানি, তাই কি না? প্রাইমারি উইন্ডিংয়ের সংজ্ঞা কি? যে উইন্ডিংয়ে ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয় সেটাকে বলবো কি প্রাইমারি উইন্ডিং। আর সেকেন্ডারি উইন্ডিং কি? যে উইন্ডিংয়ে লোড লাগানো হয় তাকে আমরা কি বলবো? সেকেন্ডারি উইন্ডিং। তাহলে প্রাইমারি সেকেন্ডারি যে কোনোটাই দেবে, এমন না সবসময় যে লেফট সাইডের যে উইন্ডিং সেটাকে আমরা কি বলবো প্রাইমারি, এরকম না। যদি এখানে সাপ্লাই লাগে তাহলে এটা হবে কি প্রাইমারি, এটা হবে কি সেকেন্ডারি। তাহলে আমরা এটাকে প্রাইমারি বলতেছি, তার মানে আগেই ধরে নিচ্ছিলাম যে আমরা আসলে এই জায়গায় কী লাগাচ্ছিলাম, আমরা সেই সোর্স লাগাবো, তাই না?
তাহলে এই VST এটা লাগালাম, ঠিক আছে। তো আর এই জায়গায় আমরা কি লাগালাম বলো, লোড লাগালাম। আমরা কিছু ভালো ভালো এক্সাম্পল আমরা এখানে ড্র করবো আর কি, কোনো সমস্যা নেই। বেশ ভালো ভালো এক্সাম্পল দিয়ে আমরা এটাকে কীভাবে রেফারিং করে অ্যাকচুয়ালি, হ্যাঁ। এইখানে আমরা লোড লাগালাম, তাই কি না? তাই লোডের একটা কী আছে বলো, ইম্পিডেন্স আছে না? তাহলে সেই ইম্পিডেন্সটাকে আমরা বললাম জেড থেটা জেড। এটা হচ্ছে তার ম্যাগনিটিউড, এটা কি তার অ্যাঙ্গেল, তাই কি না? অ্যাম্পলিটিউড, এটা কি তার অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে কারেন্ট ফ্লো করে কি বলো, I1 কারেন্ট ফ্লো করে, এখান থেকে কারেন্ট ফ্লো করে কি বলো, I2। এটা ধরে নিলাম কোন ট্রান্সফরমার, আইডিয়াল ট্রান্সফরমার। কি ট্রান্সফরমার? আইডিয়াল ট্রান্সফরমার হলে এখানে অটোমেটিক্যালি কি তৈরি হবে, একটা E1 ভোল্টেজ পাবো আমরা এর অ্যাক্রসে, আবার এর অ্যাক্রসে আমরা কি ভোল্টেজ পাবো বলো, E2 ভোল্টেজ পাবো কিনা বলো। এখন আমাদের তো সেই কোন প্রান্ত প্লাস আর কোন প্রান্ত মাইনাস এর কি, এটা কি ডট কনভেনশন লাগবে না আমাদের? ডট কনভেনশন তো আমরা জানি, তাই কি না? এই তার কি উপরের এখানে তার দিয়ে ডট দিলাম, উপর দিয়ে যাওয়া তার ডট দিলাম, তাহলে এখানে কি দিতে হবে, উপর দিয়ে যাওয়া তারে ডট বসবে। তার মানে এই প্রান্ত যদি প্লাস হয় তাহলে এই প্রান্ত প্লাস, এই প্রান্ত মাইনাস হলে এই প্রান্ত, বাস হয়ে গেল কাপচাপ, ঠিক আছে। এবার আসো, তাহলে আমার টার্গেট কি বলো, আমার এই ট্রান্সফরমারকে বাইপাস করে দেওয়া, ট্রান্সফরমারকে বাইপাস করে দেওয়া, ট্রান্সফরমার রাখবো না। যদি আমি ট্রান্সফরমার না রাখতে পারি তাহলে আমি কি করতে পারি, তাহলে কিন্তু আমরা ইজিলি কী করতে পারবো, একটা সার্কিট ফর্ম করে আমরা কী করতে পারবো, সলিউশন করতে পারবো। এখন তোমার যদি এরকম বলা হয়, ধরো আমরা একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে ধরো আমি একটা রয়েছে, এটা হচ্ছে R1, ঠিক আছে, এইটুকু হচ্ছে R2, এইটুকু হচ্ছে বলো, এটা বলো R3। এরকম মনে করো অসংখ্য রেজিস্ট্যান্স আমার এখানে আছে, এরকম ধরো এই জায়গায় এরকম অসংখ্য শাখা টাকা আছে এর ভিতরে, বুঝতে পারছেন? এরকম অসংখ্য রেজিস্ট্যান্সের ভিতরে আছে, তাই কি না? কানেক্টেড, এখানে আছে সোর্স দিলাম আমরা ধরো। এখন আমরা এই যে এই দিক থেকে এই পর্যন্ত, তাই কি না, এটা হচ্ছে VS, তাই কি না? তাহলে এই সবগুলো থাকাও যে কথা, অথবা এর 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 মাঝখানে যা আছে সবার এর এর রোধ যদি আমরা এই জায়গার রোধটা বের করতে পারি, এইখানে রোধটা বের করতে পারি, তাহলে এখানে রোধটা বের করা মানে কি, এই সামনের সবার রোধ কি করা বলো, বের করে ফেলা না? তাহলে সামনের সবার রোধ বের করে আসবে কোন জায়গা থেকে দেখলে, এই জায়গা থেকে দেখার রোধটাই হবে কি এইটুকুর সবার রোধ, সবার কম্বাইন্ড রোধ। তাহলে এইটা যদি আমরা পুরাটা একবার বের করে ফেলতে পারি, তাহলে ওই সার্কিট, এই বড় সার্কিটটাকে আমরা কি দ্বারা রিপ্লেস করতে পারি, ছোট সার্কিট দ্বারা রিপ্লেস করতে পারি না? VS, এই তোমার সাথে থাকলো কি, এই যে R1, আর এই ক্যালকুলেশন করার পরে যে রেজিস্ট্যান্স সেটা আমরা এই যে এখানে দেখাই দিলাম, এই যে R ক্যালকুলেটেড, পারি কি না বলো? R ক্যালকুলেট হবে কি সবগুলোর কি কম্বিনেশন, তাই কি না? বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? তাহলে এই সার্কিটটাকে আমরা কি করতে পারি বলো, কি করতে পারি, এরকম সিস্টেমে করতে পারি, তাই কি না? মানে আমার দেখার জায়গা আমি চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এইখানে আমরা লোড লাগাইছি কোথায়, এই একটা জায়গায় আমরা কি লাগাইছি বলো, লোড লাগাইছি না? তাহলে এই কোনোভাবে আমরা যদি এই ভোল্টেজের এই জায়গায় এই জায়গা থেকে দেখি, দেখো চিন্তা করো, আমরা যদি এখান থেকে দেখি, বুঝতে পারছেন নাকি বুঝে নেই? আমরা যদি এখান থেকে দেখি, তাহলে এখান থেকে রোদ দেখলে এই পুরোটার সব কিছুর একদম এখান থেকে একদম এই যে সামনে যা আছে এই সব কিছুর রোদ ক্যালকুলেট করে বা সব কিছুর ক্যালকুলেশন করার পরে আমরা কি শুধু তখন কি দ্বারা রিপ্লেস করতে পারি, একটা ভোল্টেজ সোর্স আর কি শুধু এই যে এইখান থেকে দেখা যায় রেজিস্ট্যান্স, অর্থাৎ এইটুকুর সব যে কম্বাইন্ড রেজিস্ট্যান্স সেটা দ্বারা কী করতে পারি, রিপ্লেস করে দিলেই কি হয়ে যাবে, পারি কি না? পারবো তো নাকি? তার মানে এইটাকে আমরা কীভাবে রিপ্লেস করতে পারি, আমি আগেই দেখাই, এটাকে আমরা রিপ্লেস করতে পারি বলো, এরকম রিপ্লেস করতে পারি। শুধু কি থাকবে বলো, একটা থাকবে ভোল্টেজ সোর্স, তাই কি না? এখানে কিছু আছে নাই। আর আমরা এর রোধ বের করবো কোন জায়গা থেকে দেখে, এই জায়গা থেকে দেখা শুরু করছি না? তাহলে এই জায়গা থেকে দেখলে মানে কি সামনে সব রেজিস্ট্যান্সগুলোর ক্যালকুলেশন আমার এর ভিতর হয়ে যাবে। তাহলে এইটা ক্যালকুলেশন করার পরে যা পাবো, রোধ বা ইম্পিডেন্স যা পাবো সেটা আমরা কই বসা দেবো বলো, এই জায়গায় বসা দেবো বলো, তাই কি না? তাহলে দেখো এখন তাহলে এই সার্কিট দিয়ে ক্যালকুলেশন করা সহজ নাকি এই সার্কিট দিয়ে ক্যালকুলেশন করা সহজ? অবশ্যই এটা দিয়ে ক্যালকুলেশন করা সহজ, কারণ এখানে ম্যাগনেটিক সার্কিট ছিল, এখানে কি না কোনো প্রকার ম্যাগনেটিক সার্কিট নাই। তাহলে সবটুকুকে আমরা কনভার্ট করে দিলাম, একটা ইলেকট্রিক্যাল সার্কিটে কনভার্ট করে দিলাম, বুঝতে পারছেন? তাহলে এই যে রেফার করতে হবে, অর্থাৎ আমরা এরকম বলতে পারি যে আমি এইখান এরকমও দেখতে পারি, অথবা এরকম বলতে পারি যে তুমি আসলে এইখান থেকে রোধগুলো দেখতেছো, এইখান থেকে তুমি কি দেখতেছো, রোধ দেখতেছো, এখান থেকে রোধ দেখে মানে সামনের সব রোধের কম্বিনেশন কোথায় আসবে,
এই জায়গায় আসবে, সেটা আমরা দেখাবো, তাই কি না? অথবা আমরা এটা কথাটাকে অন্যভাবে বলতে পারি, কি বলতে পারি ভাই, এই যে সামনে যাবতীয় যত রেজিস্ট্যান্স আছে সবগুলাকে ধরে এই জায়গায় নিয়ে আসতে হবে, সবগুলোকে ধরে কী করতে হবে, এই জায়গায় নিয়ে আসতে হবে, তাই কি না? বুঝতে পার? তার মানে এই যে রোদ বলো বা সামনে যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে, কারেন্ট সোর্স থাকে, সবগুলোকে কোথায় আনতে হবে বলো? সবগুলোকে আমার এখানে নিয়ে আসতে হবে না, তাই কি না? সবগুলো এখানে নিয়ে আসতে পারলে সবগুলো বসাই দিলেই শুধু এই সার্কিটটা তখন থাকবে, এই সার্কিটটা তখন থাকবে। বুঝতে পারছেন নাকি বুঝেন না? এখন আমি একটু কথা বলতে, সেটা হচ্ছে যে তোমরা গালিভার্স ট্রাভেল মনে হয় নামটা আমি শুনছো হতে পারে কোনো সময়, গালিভার্স ট্রাভেল শোনো নাই? কী বলো, গালিভার্স ট্রাভেল শোনো নাই? অনেক বিখ্যাত একটা মানে রাইটিংস আর কি, শোনো নাই? গল্প টাইপের গালিভার্স ট্রাভেল। না না না, গালিভার্স ট্রাভেল হচ্ছে একটা, গালিভার নামে একটা লোক ছিল, তো সে বিভিন্ন জায়গায় আর কি ভ্রমণ করে আর কি, বিভিন্ন মানে পৃথিবীর বিভিন্ন জায়গায় যায় আর কি। তো গালিভার্স ট্রাভেল মনে করে এমন এক জায়গায় উপস্থিত হয়, মনে করে স্বাভাবিক মানুষ, গালিভার্স ট্রাভেল, গালিভার কি স্বাভাবিকই মানুষ। তো গালিভার ট্রাভেল মনে করে যে এক জায়গা থেকে গালিভার ট্রাভেল অন্য জায়গায়, অর্থাৎ এক দেশ থেকে সে কোন জায়গায় চলে গেছে। আচ্ছা, তাহলে আমরা যেটা বলা ট্রাই করতেছিলাম যে আমরা এইখান থেকে হয়তো বা দেখবো, আর বাকি সব এখান থেকে যত রেজিস্ট্যান্স পাবো বা এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা এটা দ্বারা কী করতে পারি, এখন রিপ্লেস করতে পারি। কারণ এই রেজিস্ট্যান্স হচ্ছে আমরা দেখতেছি কোন জায়গা থেকে, এই জায়গা থেকে। এরকম যেরকম সিনারিও বলতেছিলাম যে এখান থেকে দেখলে এই সব রেজিস্ট্যান্সকে আমরা কয়টা রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করতে পারি, একটা দ্বারা, আর বাকি সোর্স থাকলে আর রেজিস্ট্যান্স থাকবে। তাহলে এখন আমার জন্য ক্যালকুলেশন করা এই সার্কিটটা আর এই সার্কিটে কি সুবিধা হয়ে গেল না? ঠিক সেম ব্যাপার, আমরা রেফারিং করা টার্গেট হচ্ছে এইটা তো ম্যাগনেটিক সার্কিট, ম্যাগনেটিক সার্কিটের ক্যালকুলেশন তো আমরা জানি না। তাহলে আমরা আজকে পড়তেছি রেফারিংয়ের একটাই টার্গেট, সেটা হচ্ছে ট্রান্সফরমারকে বাইপাস করে দেওয়া। আমরা যদি এই ট্রান্সফরমারকে বাদ দিয়ে এরকম একটা পিওর ইলেকট্রিক্যাল সার্কিট আমরা বানাতে পারি, তাহলে সেটা আমার জন্য বেশি সুবিধার, কারণ আমি তখন থেভেনিন, নর্টন বা যে কোনো কিছু কী করতে পারবো, আমি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমার রেফারিংয়ের টার্গেটই হচ্ছে ট্রান্সফরমারকে কী করা, বাইপাস করে দেওয়া। বুঝতে পারছি? তাহলে রেফারিং করতে গেলে এই যে ভোল্টেজ সোর্সের এই জায়গায় থেকে আমরা রেজিস্ট্যান্স এই জায়গা থেকে দেখা শুরু করব, এবং এর সামনে থেকে যত যা কিছু আছে সবগুলোর সমতুল্য আমরা এখানে আনবো আর কি, কিছু একটা সমতুল্য এই কিছু একটা আনবো এখানে। বুঝতে পারা গেছে? তার মানে যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স আমরা এখানে আনবো। বুঝতে পারা গেছে? আমরা ওই গালিভার্স ট্রাভেলের গল্প শুরু করতেছিলাম, অর্থাৎ এইখান থেকে দেখলে এইটুকুর সবটুকুর সমতুল্য আমরা এখানে লাগাই দিলেই হচ্ছে এই তোমার ভোল্টেজ সোর্স, আর এই দুই মাথায় ওই সেই দেখা যা কিছু পাচ্ছ সব এইখানে আমরা লাগাই দিলেই হয়ে যাবে, তাই কি না? আবার অন্যভাবে বলতে পারতাম যে এইখানের যে ইম্পিডেন্স আছে বা এইখানে যা যা থাকবে, এখানে ইম্পিডেন্স থাক, কারেন্ট থাক, ভোল্টেজ সোর্স থাক, যা কিছু থাক, সবগুলোকে আমরা আসলে সবাইকে আমরা ধরে নিয়ে এই জায়গায় নিয়ে আসবো, সবাইকে ধরে ধরে নিয়ে এই জায়গায় নিয়ে আসবো, তাই কি না? তাহলে সবাইকে ধরে ধরে নিয়ে যদি আমরা এই জায়গায় নিয়ে আসি, তাহলে এই জায়গায় পাবো একটা সিম্পল সার্কিট কী হবে বলো, তৈরি হবে কি না? হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এইটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট, যে আমরা আসলে এইখানে সব কিছুকে ধরে ধরে নিয়ে কোথায় নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো। সেটা ভোল্টেজ সোর্স থাকলে এখানে নিয়ে আসবো, কারেন্ট সোর্স থাকলে সব এখানে নিয়ে আসবো। তো এটাকে বলে রেফারিং করা। রেফারিং করা অর্থাৎ একটা জিনিসকে ওয়ান সাইড থেকে আর মানে ওয়ান সাইড থেকে অ্যানাদার সাইডে নিয়ে যাওয়া, এক সাইড থেকে আর এক সাইডে কী করা, নিয়ে যাওয়া। এটাই হচ্ছে তোমার কি রেফার করা। সেটা হতে পারে প্রাইমারি থেকে ইকুইপমেন্ট নিয়ে নিয়ে সেকেন্ডারিতে নিয়ে যাবো, অথবা কি সেকেন্ডারি থেকে ইকুইপমেন্ট নিয়ে নিয়ে আমরা কোথায় নিয়ে যাবো, প্রাইমারিতে নিয়ে যাবো, যাতে এই পাশে আর কোনো কী না থাকে, কোনো ইকুইপমেন্ট না থাকে, সব ইকুইপমেন্ট কোথায় চলে আসে যেন এই জায়গায় চলে আসে। তাহলে এইটুকু হবে আমার একটা সার্কিট, এইটা হবে সার্কিট, তাহলে একটা পিওর একটা ইলেকট্রিক্যাল সার্কিট আমরা পেয়ে যাবো। এখন এতে আমরা ক্যালকুলেশন করে এখানে আমাদের বেশ ইজি বা খুব সুবিধার আর কি। বুঝতে পারছো নাকি বুঝে নেই? তাহলে এইগুলো হচ্ছে আমাদের মেইন রেফারিং কনসেপ্ট। এখন রেফার করলে আসলে রেফার যদি করি তাহলে এই জেড আর জেড থাকতে পারবে না। বুঝতে পারছো নাকি বুঝে নেই? জেড আর কি জেড থাকতে পারবে না। আমি একটা উদাহরণ দিচ্ছিলাম, গালিভার্স ট্রাভেলের গল্প তোমরা শুনছো কিনা জানি না। গালিভার হচ্ছে একজন ব্যক্তি যে বিভিন্ন সময় বিভিন্ন দেশে যায় পৌঁছাইতো আর কি। তো গালিভার ট্রাভেল করতো আর কি। গালিভার যখন ট্রাভেল করতে করতে এমন এক দেশে পৌঁছাইছে, আবার এমন এক কান্ট্রি দিকে পৌঁছাইছে যে কান্ট্রিতে মনে করো গালিভার আমাদের স্বাভাবিক মানুষ কীরকম দেখতে, বেশ বড় সড়ো 5 ফিট 6 ফিট, আর ওর দেশের মানুষ মনে করে এইটুক এইটুক, ও দেশের মানুষ মনে করে এইটুক এইটুক, তাই কি না? তাহলে ওগুলোও মানুষ, আবার গালিভারও কি মানুষ, কিন্তু গালিভার ওদের সাপেক্ষে কী হয়ে যাবে, হাতির মতো মনে হবে না? আমাদের কাছে হাতি কি মনে হয়, বিশাল বড় মনে হয় না? তাহলে ওদের কাছে গালিভারের কী মনে হবে, এই ছোটো ছোটো বা এইটুক সাইজের যে মানুষগুলো, ওইটুক মানুষগুলো কি হাতির চেয়ে বড় বড় বিল্ডিং মনে হবে না ওর কাছে? কথা কি বুঝছো নাকি বোঝা নেই? তাহলে গালিভার তখন অনেক বিশাল বড় সাইজের মানুষ হবে, কিন্তু গালিভার কিন্তু আসলে কিন্তু গালিভারই আছে, এরকম না যে গালিভার সৌরভ হয়ে গেছে বা গালিভার হাতি দৈত্যদানব হয়ে গেছে, এরকম না। কিন্তু গালিভারই আছে, কিন্তু গালিভারের দেখতে কেমন দেখা যাবে, বিশাল বড় দেখা যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার কিনা? একইভাবে গালিভার আর এক সময় ট্রাভেল করতে করতে এমন এক সময় গেছে, মনে করো আমাদের এই যে ডুয়েটের যে 12-11 তলা বিল্ডিং,
তা মনে করো যে এরকম এরকম মানুষ সব গালিবার ওই দেশে বা ওই কান্ট্রিতে ওই মহাদেশে এরকম 11 তলা বিল্ডিংয়ের সমান একটা মানুষ, আর গালিবার সাধারণ মানুষ। তাহলে গালিবারের কি মনে হবে জান, গালিবারের যাবে এইটুক, গালিবারে কি দেখো এইটুক হবে না? তাহলে গালিবারের মান তো, গালিবারের যে সাইজ বলো যা কিছু বলো তাহলে শিখিয়ে যাবে, ছোট হয়ে যাবে। কিন্তু আসলে কি গালিবার চেঞ্জ হয়ে গেছে? গালিবার কিন্তু চেঞ্জ হয়নি। তো ব্যাপারগুলো এরকম, আমি যদি এটাকে এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে নিয়ে যাই, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, এই যে রেজিস্ট্যান্স ছিল এই পাশে এসে কী থাকবে? রেজিস্ট্যান্সই থাকবে। যদি এখানে ইন্ডাকট্যান্স থাকে তাহলে, যদি এখানে ইন্ডাকট্যান্স থাকে এখানে কী থাকবে? ইন্ডাকট্যান্সই আসবে। যদি এখানে ক্যাপাসিটি থাকে ক্যাপাসিটেন্সই আসবে। তাহলে ক্যারেক্টারিস্টিক্সের কোনো চেঞ্জ আসবে না, শুধু সাইজের চেঞ্জ আসবে। সাইজের চেঞ্জ আসলে তার মান কম বেশি হবে, কিন্তু রেজিস্ট্যান্স থাকবে, কারেন্টই থাকবে, ভোল্টেজই থাকবে, আর কোনো প্রকার কোনো কী হবে না, চেঞ্জ হবে না। কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? কী বলছি বলেন তো, বুঝতে পারছেন তো নাকি? যে আমরা যদি রেফার করি, অর্থাৎ এটাকে যখন এই পাশ থেকে এই পাশে নিয়ে যাব, বা এই ভোল্টেজ সোর্সটাকে আমরা এই পাশ থেকে এই পাশে নিয়ে যাব, তাহলে ভোল্টেজ সোর্সকে ওই পাশে কি কারেন্ট সোর্স হয়ে যাবে? না, ভোল্টেজ সোর্সই থাকবে, কিন্তু এটা সাইজ কী হবে? কম বেশি হতে পারে, ডিপেন্ড করবে কার উপর? এই যে প্রাইমারি আমরা কোন পাশ থেকে কোন পাশে নিচ্ছি, এই টার্ন সংখ্যার উপর কী করবে? সে ডিপেন্ড করবে কোন পাশ থেকে কোন পাশে নিচ্ছি। আমার কথা কি বুঝতো নাকি বুঝো নেই? তাহলে আমরা রেফার করা মানে এক সাইডের ইনস্ট্রুমেন্ট বা এলিমেন্টগুলোকে ধরে নিয়ে কী করা, আরেক সাইডে নিয়ে আসা। ওই সাইডে যা থাকবে, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স যা থাকে সব ধরে নিয়ে এই পাশে নিয়ে আসবো। তাহলে সব ইনস্ট্রুমেন্ট যদি আমরা ধরে এই পাশে নিয়ে আসি, তাহলে এই সাইডে আর সামনে কোনো ইনস্ট্রুমেন্ট থাকলো? সামনে কোনো ইনস্ট্রুমেন্ট থাকলো বলো? তখন ট্রান্সফরমারটাকে ইজিলি আমরা কী করতে পারি? বাদ দিয়ে দিতে পারি। কথা কি বোঝা গেছে? তাহলে এরকম ধরে আনবো। এখন হয় আমি এই লোডটাকে আমরা এই পাশে ধরে আনতে পারি, ঠিক না? এই সামনে শুধু কী আছে? এই লোডই তো আছে, আর কিছু তো নাই। সামনে শুধু কী আছে? লোডই আছে। তাহলে লোডটাকে ধরে দিয়ে পাশে আনি, তাহলে ট্রান্সফরমার কী হয়ে গেল? বাদ হয়ে গেল। বুঝতে পারি? অথবা আমরা কী করতে পারি? এই ভোল্টেজ সোর্সটা কী করতে পারি? এখানে আনতে পারি। তাহলে ট্রান্সফরমার এই পাশে কিছু থাকবে তখন? থাকবে না। তখন এবার ধরে বাদ, তখন এই ভোল্টেজ সোর্স আর শুধু কি থাকবে? লোড থাকবে। যে কোনো একটা করলেই হচ্ছে। তাহলে এই যে এলিমেন্ট এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে যাচ্ছি, এটাকে বলবো রেফারিং। আর রেফারিং করলে কী হয়? মানে রেফারিং করলে ইনস্ট্রুমেন্ট বা ডিভাইসের কোনো প্রকার কী হবে না, ক্যারেক্টারিস্টিক্সের কোনো পরিবর্তন হবে না, কিন্তু তার সাইজ বা ভ্যালু সেগুলো কী হবে? পরিবর্তন হবে। ভোল্টেজ সোর্স থাকলে ভোল্টেজ সোর্সই থাকবে, কিন্তু তার মান কী হবে? কম বেশি হবে। ইম্পিডেন্স থাকলে ইম্পিডেন্সই থাকবে, তার মান কী হবে? কম বেশি হবে। এখন আমাদের জানার দরকার যে ভাই এই ইম্পিডেন্সটাকে যদি আমরা এইখান থেকে এইখানে আনি, তাহলে এর মান, আমরা বললাম ইম্পিডেন্সই থাকবে, কিন্তু তার মান আসলে কতটুকু চেঞ্জ হবে সেটা আমরা দেখবো আর কি। বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন, তাহলে আমরা এই সাইড থেকে ইম্পিডেন্স দেখবো, তাই কি না? তাহলে এই ইম্পিডেন্সটাকে আমরা ZIN বলতে পারি, ইনপুট ইম্পিডেন্স, তাই কি না? এটাকে ইনপুট ইম্পিডেন্সটা সব ইনপুট সাইড থেকে দেখতেছি। তাহলে এই জায়গার সব ইম্পিডেন্স ক্যালকুলেট করে এখানে বসাই দিতে পারি কি না? এক্স্যাক্টলি পারি আমরা। তাহলে আমরা যেটা করতে পারি, দেখো আমরা এরকম বলতে পারি যে এই জেড থেকে আউটপুট এইখানে কয়টা বলো তো? এই জায়গায় দেখো তোমরা, এইখানে দেখো তো, যদি এইখানে তুমি ইম্পিডেন্স মাপো, তাহলে শুধু কোনটা পাবা ইম্পিডেন্স? তোমরা বলো যে এই জায়গায় ইম্পিডেন্স মাপো, এই জায়গায় ইম্পিডেন্স মাপো, তাহলে তুমি শুধু কোনটা দেখতে পারবা ইম্পিডেন্স? এই জেড থেকে জেড, আর কিছু দেখতে পারবা? তাহলে ইম্পিডেন্স যেখান থেকে দেখছো তার সামনে তো হবে ইম্পিডেন্স, তাহলে সামনে তো একটা ইম্পিডেন্স আছে। তাহলে এই জায়গার ইম্পিডেন্স হবে কি বলো? শুধু কার সমান? জেড থেকে জেডের সমান। তাহলে এই জায়গার ইম্পিডেন্সকে আমরা কি বলতে পারি? জেড থেকে জেড বলতে পারি। তাহলে এই জায়গার ইম্পিডেন্স কি আমরা এরকম বলতে পারি কিনা? ভোল্টেজ বাই কারেন্ট, তাই না? ইম্পিডেন্সের মান জেড থেকে জেড, কিন্তু সেটাকে আমরা বলতে পারি ইম্পিডেন্স ইকুয়াল টু ভোল্টেজ বাই কারেন্ট। তাহলে এখানে ভোল্টেজ কত বলো? E2, আর কারেন্ট কত বলো? I2। তাহলে আমরা কীরকম বলতে পারি? E2 ডিভাইডেড বাই কত বলো? I2। এটা কি ইম্পিডেন্স না? এটা কোন জায়গার ইম্পিডেন্স? এই জায়গার ইম্পিডেন্স, এই যেখান থেকে দেখছি এই জায়গার ইম্পিডেন্স, তাই কি না? ওই জায়গার ভোল্টেজকে আমরা জায়গায় কারেন্ট দিয়ে ভাগ করলে আমরা ওই জায়গার কী পাবো? ইম্পিডেন্স পাবো। তাহলে ওই জায়গার ইম্পিডেন্স দেখতে পাচ্ছি কত বলো? জেড থেটা জেড। তাহলে সে কী লিখলাম বলো? জেড থেটা জেড। কোনো সমস্যা আছে? না। এবার বলো, আমি এখান থেকে দেখছি ইম্পিডেন্স দেখতেছি না, তার মানে কি এই জায়গা থেকে ইম্পিডেন্স দেখতেছি না? তাহলে এই জায়গা থেকে ইম্পিডেন্স দেখা মানে কি? ওই জায়গার ভোল্টেজ আর কি ওই জায়গার কি কারেন্ট। তাহলে ভিএস অথবা আমরা এটাকে এরকম বলতে পারি, হ্যাঁ, VST ডিভাইডেড বাই কত হয় বলো? I1। এটাই কি বলো? আমার সেই ইনপুট ইম্পিডেন্স, তাই কি না? এই জায়গার ভোল্টেজ আর ওই জায়গার কি বলো? কারেন্ট করলে কি আমরা কি ইম্পিডেন্স পাবো? এই সেই ইম্পিডেন্সের মান বলছিলাম কত বলো? ZIN। তাহলে ZIN পেয়ে গেলাম। এখন যেহেতু এটা আইডিয়াল ট্রান্সফরমার, তাহলে এই ভোল্টেজের মানও যায়, এই ভোল্টেজের মানও কী হবে? তাহলে VST সমান আমরা কি বলতে পারি বলো? E1 বলতে পারি। E1 ডিভাইডেড বাই কত বলো? I1 সমান আমরা কি বলতে পারি বলো? ZIN বলতে পারি কিনা বলো? পারি তো? এবার আসো দেখো, তাহলে আবার আমরা এরকম কিন্তু বলতে পারি, দেখো যে E1 বাই কত বলো? E2 ইকুয়াল কি বলতে পারি বলো? N1 বাই কত বলো? N2।
E1/E2 সমান N1/N2 বলতে পারি কি না বলো? তাহলে এখান থেকে আমরা E2 এর মান যদি বের করতে চাই, কি বের করতে চাই বলো? E2 এর মান বের করতে হয়, তাহলে E1 এর মান হবে N2 কত হবে? N1। ক্যালকুলেশন করে দেখবার কি এরকম E2 সমান হবে কত? E1 ইন্টু N2/N1, ঠিক আছে? এবার আমরা তাহলে কারেন্টও বলতে পারি I1/I2। তাহলে কারেন্ট কি বলতে পারি বলো? কারেন্ট কীভাবে? I1/I2 কত? উল্টা না, ভোল্টেজের বেলা E1/E2 সমান N1/N2। এই তো আমি মনে আছে নাকি? আমি মনে আছে, দেখছো লেকচার ট্রান্সফরমারের E1/E2 সমান কত? N1/N2। আগেরগুলো দেখছিলা? I1/I2 সমান কি বলতে পারি? N2/N1। এগুলো উল্টা যাবে, কিন্তু E1/E2 সমান N1/N2 হলে I1/I2 সমান হবে কত? N2/N1। তাহলে এখান থেকে I2 বের করতে চাই আমরা, তাহলে কত হবে? I1 ইন্টু N1 বাই কত হবে বলো? N2, তাই কি না? তাহলে E2 মান পেয়ে গেলাম, আবার কি পেয়ে গেলাম? I2 মানও পেয়ে গেলাম। তাহলে এই দুটো মানকে এখানে বসাই দিতে পারি, তাই কি না? তাহলে যদি বসাই দিই, তাহলে E2 মানের জায়গায় কত বসবে? E2 মানের জায়গায় বসবে E1 ইন্টু N2 ডিভাইডেড বাই কত? N1। E2 মান বসবে E1 ইন্টু N2/N1 ডিভাইডেড বাই I2। I2 জায়গায় কত বসবে বলো? I1 ইন্টু N1/N2, পারি কি না? ইকুয়াল কত? Z থেটা Z, তাই কি না? দেখো তো এইটা কি? E1 বাই কত? I1 কি না? এটাকে যদি আমরা করি তাহলে এরকম পাবো E1/I1, এটাকে গুণ করলে N2/N2 স্কোয়ার বাই N1 স্কোয়ার হবে না, এটাকে দুই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি থাকবে? N1 ডিভাইডেড বাই N2 এর হোল স্কোয়ার ইন্টু পাশে কি আছে? Z থেটা Z। বুঝতে পারছেন কিনা? এই যে E1/I1 এটার পরিচয় কি বলেন তো? ইনপুট ইম্পিডেন্স না? তাহলে যে ইনপুট ইম্পিডেন্স বের করলাম, ঠিক না? তাহলে এই Z এরকম বলতে পারি Z ইন্টু N1/N2 এর কি হোল স্কোয়ার, অ্যাঙ্গেল অফ কি বলতে পারি বলেন? থেটা Z বলতে পারি কি না? ভালো করে খেয়াল করেন, অনেক কিছু করে ফেলছি কিন্তু আমরা, সাবধানে খেয়াল করেন। হ্যাঁ, এইটা আমরা আমাদের বের করা টার্গেট কী ছিল বলো? ইনপুট ইম্পিডেন্স, তাই কি না? বের করা টার্গেট কী ছিল বলো? কি? ইনপুট ইম্পিডেন্স। তাহলে আমরা ইনপুট ইম্পিডেন্স দুইভাবে বের করতে পারি, এই জায়গার ভোল্টেজ আর এই জায়গার কারেন্ট দিয়ে বের করতে পারি। তাহলে প্রথম সেটা লিখলাম, কিন্তু আমার তো এই জায়গার ইনপুট ইম্পিডেন্স বের করবো এই জায়গার ভোল্টেজ আর কারেন্ট দিয়ে না, আমরা এই ইনপুট ইম্পিডেন্স বের করবো অন্যভাবে। আমরা ইনপুট ইম্পিডেন্স বের করবো কোনভাবে? ইনপুট ইম্পিডেন্স বের করবো এই সামনে যারা যারা আছে এদের সবার কম্বিনেশন করে আমরা কি বের করতে যাচ্ছি? ইনপুট ইম্পিডেন্স বের করতে যাচ্ছি। কারণ আমরা কি বললাম, এখানে যারা আছে, ট্রান্সফরমার আছে, ভোল্টেজ আছে, কারেন্ট আছে, ইম্পিডেন্স আছে, এদের সবার কম্বিনেশন করে আমরা এখানকার কি দেখতে যাচ্ছি? ইনপুট আমরা এখানকার ইনপুট ইম্পিডেন্স দেখতে যাচ্ছি। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? আপনারা মনে হয় বুঝতেছেন না কথাগুলো আমার, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে এই সার্কিট ট্রান্সফরমারকে কী করা? বাদ দেওয়া, ট্রান্সফরমারকে বাদ দেওয়া বা স্কিপ করা। তাহলে কী করবো? আমরা এই জায়গায় ইনপুট ইম্পিডেন্স আমরা দেখতে যাচ্ছি, বা এই জায়গার ইম্পিডেন্স আমরা কী করতে যাচ্ছি? দেখতে যাচ্ছি। তাহলে এই জায়গার ইম্পিডেন্স যদি দেখতে চাই, তাহলে আমরা ইম্পিডেন্স দুইভাবে বের করতে পারি। একটা ভোল্টেজ সোর্স লাগাই দিয়ে তার কারেন্ট দিয়ে ভাগ দিলে আমরা জায়গার ইনপুট ইম্পিডেন্স পেয়ে যাবো। কিন্তু আমার তো উদ্দেশ্য ওই ভোল্টেজ আর কারেন্ট দিয়ে কি না বের করা, ইম্পিডেন্স বের করা না। আমার উদ্দেশ্য কি? এই সামনে যারা আছে এদের সবার কম্বিনেশন করে যে ইম্পিডেন্স পাবো সেইটা আর কি আমরা বের করবো, ঠিক আছে? তাহলে দেখেন তো এদের সামনে এর সামনে কি কি লোড ইম্পিডেন্স আছে? তাহলে দেখেন তো এই যে কি আছে বলেন? লোড ইম্পিডেন্স আছে। আবার সামনে কি ছিল? এই ট্রান্সফরমারে কি টার্ন সংখ্যা ছিল না? তাহলে দেখেন তো এই টার্ন সংখ্যা কি ইউজ হয়েছে না? তাহলে এই সব কিছুর কম্বাইন করে আমরা এই জায়গায় যে ইনপুট ইম্পিডেন্সের মান পেলাম হচ্ছে এইটা। বুঝতে পারছেন নাকি বুঝেন না? অর্থাৎ আমি আবারও বলি, আমি যদি এই জায়গার ইম্পিডেন্স বের করতে চাই, মানে এটা আছে জেড ইন, তাহলে জেড ইন তো আমরা এইভাবে বের করতে পারতাম। এই জায়গায় একটা ভোল্টেজ সোর্স লাগাই দিলাম, আমার এই জায়গায় আমরা কারেন্ট পেলাম IS, তাহলে VS বাই কত বলো? IS। তাহলে আমার কি বের হয়ে গেলো? সেই ইনপুট ইম্পিডেন্স বের হয়ে গেল। কিন্তু আমার তো এইভাবে টার্গেট, এইভাবে বের করা টার্গেট না। আমার কি টার্গেট? আমার এই এর সামনে কি আছে, যত রেজিস্ট্যান্স আছে সবগুলোর কম্বিনেশন করে আমরা কী বের করবো? এইখানকার রোধ বের করবো। বুঝতে পারছেন? তাহলে এই ইনপুট ইম্পিডেন্স হবে এই সামনে যা কিছু আছে সবার কম্বিনেশন থেকে আসবে কি ইনপুট ইম্পিডেন্স। তাহলে সামনে কী কী আছে বলে? এই টার্ন সংখ্যা আছে, আবার কি লোড ইম্পিডেন্স আছে। তাহলে এই সব কিছুর কম্বাইন করে আমরা দেখতে পেলাম এই জায়গার ইনপুট ইম্পিডেন্স পাইলাম এই Z ইন্টু N1/N2 স্কোয়ার ইন্টু কত হবে? অ্যাঙ্গেল হবে কত? থেটা Z। বুঝতে পারা গেছেন? জানা যায়? বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে আমরা এরকম এত কিছু না বলে আমরা এরকম বলতে পারি, এরকম যে ভাই এই ইম্পিডেন্সটাকে আমরা বলতেছিলাম না যে এই ইম্পিডেন্সটাকে দেখেন তো সামনে শুধু কে আছে? আমরা এর সামনে কি আছে? শুধু ইম্পিডেন্স আছে না? শুধু কি আছে বলো? লোডের কথা চিন্তা করি, মানে এলিমেন্টস কথা চিন্তা করি, ট্রান্সফরমারের কথা বাদ দিই,
এর সামনে লোড হিসাবে কি কি আছে, এলিমেন্ট হিসাবে কি কি আছে, শুধু এই লোড আছে না? তাহলে আমরা বলতেছিলাম না এখানে লোড থাক, ভোল্টেজ সোর্স থাক, কারেন্ট সোর্স থাকে, এই পাশে সবগুলোকে আমরা ধরে ধরে কোথায় আনবো? এই জায়গায় নিয়ে আসবো না? তার মানে কি এই ইম্পিডেন্সটাকে ধরে কোথায় নিয়ে আসবো? এখানে নিয়ে আসবো না? তাহলে এই ইম্পিডেন্সটাকে ধরে আনতে গেলে আমরা বলছিলাম না গালিবারের মতো ট্রাভেল করবে। গালিবার যখন এখান থেকে ট্রাভেল করে এখানে চলে আসবে তখন তার এখানে ইম্পিডেন্স ছিল, এখানেও কি থাকবে? ইম্পিডেন্সই থাকবে, কিন্তু তার মান কী হবে? চেঞ্জ হয়ে যাবে। কতটুকু মান চেঞ্জ হবে? তার অ্যাঙ্গেলের কোনো চেঞ্জ হবে না, শুধু কী চেঞ্জ হবে? তার মানের চেঞ্জ হবে। কার চেঞ্জ হবে? এই যে তার প্রুফ দেখতে পাচ্ছ, দেখো এখনও কিন্তু তার সেই অ্যাঙ্গেলের কিন্তু কোনো প্রকার কী হয় না, বলো পরিবর্তন নেই, শুধু তার মান ছিল আগে জেড, এখন কি হয়েছে? জেড ইন্টু n1/n2 কি বলো? হোল স্কোয়ার হয়েছে। বুঝতে পারছেন নাকি বোঝেন না? তাহলে শুধু পরিবর্তন হয়েছে যে মানের, অ্যাঙ্গেলের কিন্তু কোনো ধরনের কোনো পরিবর্তন হয় নাই, শুধু অ্যাঙ্গেলের পরিবর্তন। শুধু কার পরিবর্তন হয়েছে? মানের। এখন এটা আমাদের তাহলে একটু শর্টকাট বা ট্রিক দিয়ে আমরা মনে রাখার উপায় কি? মনে রাখার উপায় হচ্ছে এখানে যে মান থাকবে জেড, যে মান থাকবে ওই মানের সাথে আমরা আমরা এটাকে কোন পাশ থেকে কোন পাশে আনতেছি? এই সাইড থেকে এই সাইডে আনতেছি না? তাহলে যে সাইডে যাচ্ছি আগে উপরে বসাবো ওই সাইডের টার্ন সংখ্যা। বাংলা বোঝেন নাই নাকি? আপনাদের কি মানে আরও ভালো করে বোঝাইতে হবে নাকি? এই ইম্পিডেন্সকে আপনারা যখন এইখান থেকে এই পাশে নিয়ে আসবেন, তাহলে আমরা যে পাশে যাচ্ছি আগে সেই পাশের টার্ন সংখ্যা বসাবেন। তাহলে আগে যাচ্ছি কোন সেই পাশে, তাহলে পাশে টার্ন সংখ্যা কত? n1। তাহলে এই যে উপরে কি বসালাম? n1 বসালাম। আর নিচে বসাবো কোনটা? যে পাশ থেকে যাচ্ছি আমরা, কোন পাশ থেকে? এই পাশ থেকে যাচ্ছি না? তাহলে পাশে টার্ন কত? n2। তাহলে n/n2 তারপরে কি দেবে? যে হোল স্কোয়ার গুণ করলেই এর সমতুল্য রেজিস্ট্যান্স এইখানে আমরা পেয়ে যাবো। বুঝতে পারছেন? অর্থাৎ এই রেজিস্ট্যান্সটাকে আমরা যদি এখান থেকে দেখি তাহলে এরকম দেখতে পারবো, তখন আর সেই জেড দেখতে পারবো না। বুঝতে পারছেন? ওই যে বললাম না গালিবার যখন এই পাশ থেকে এই পাশে চলে আসবে তখন গালিবারে দেখতে কীরকম হয়ে যাবে? এরকম মনে হবে, হয় বিশাল বড় হয়ে যাবে আর নাকি বিশাল ছোট হয়ে যাবে। বুঝতে পারছেন? ডিপেন্ড করবে কার উপর? n1 আর কার উপর? n2 উপর, n1 আর n2 উপর। বুঝতে পারছেন? তাহলে এখন এইখান থেকে দেখা যদি আমরা রেজিস্ট্যান্স আমরা এই যে পেয়ে গেলাম না, এই জায়গায় আমরা কি পেয়ে গেছি? ইম্পিডেন্স। এই জায়গায় আমি ইম্পিডেন্স পেয়ে গেছি কিনা বলো? এখানকার আমি ইম্পিডেন্স পেয়ে গেছি। তাহলে আমি এই যে এখানকার আমি যদি ইম্পিডেন্স একবার পেয়ে যাই, এই জায়গার ইম্পিডেন্স আমি যদি একবার পেয়ে যাই জেড ইন, এই জায়গার ইম্পিডেন্স বের করে ফেলতে পারি, তাহলে আমার কি এখন এই এত বড় সার্কিট আঁকানোর কোনো দরকার আছে? এত বড় সার্কিট আমার আঁকানোর কোনো কি দরকার আছে বলেন? কোনো দরকার নেই। তাহলে আমরা আঁকাবো কোনটু? একটা ভোল্টেজ সোর্স, একটা রোধ, আর ওই জায়গার ইম্পিডেন্স। বুঝতে পারছেন? তাহলে তাই আঁকালাম। এই জায়গায় কী আছে বলেন? ভোল্টেজ সোর্স, এসে কী দেখালাম? ভোল্টেজ সোর্স দেখালাম। আর এই প্রান্ত আর এই মাথার আমি কী পেয়ে গেছি? ইম্পিডেন্স পেয়ে গেছি। তাহলে সেই ইম্পিডেন্স জেড ইন বসাই দাও। বুঝতে পারছো? এবং এই জেড ইনের মান কত হবে? ওই যে ইম্পিডেন্স সেটা জেড ইন্টু কত হবে? যে পাশে যাচ্ছি সে পাশ n1 ডিভাইডেড বাই কত হবে? n2, তারপরে কি? হোল স্কোয়ার। অ্যাঙ্গেল কত হবে? অ্যাঙ্গেলে কোনো পরিবর্তন হবে না। তাহলে এই সম্পূর্ণ সার্কিটটাকে আমরা এটা দ্বারা রিপ্লেস করলাম। দিস ইজ কল্ড ইম্পিডেন্স রেফারিং। কি রেফারিং? যে ইম্পিডেন্সটাকে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে চলে আসলো, তার ভেতরের কি ইন্টারনাল পরিবর্তন হবে বা তার ভ্যালুর কি পরিবর্তন হবে সেগুলো আমরা দেখতে পেলাম। বুঝেন নাই? বুঝছেন তো নাকি? কিন্তু ভাই সব কিছু বুঝলাম, আমি ইম্পিডেন্স না রেফারিং করতে পারলাম? পারবো তো নাকি? ইম্পিডেন্স যদি আমি বলি যে হ্যাঁ ইম্পিডেন্স আমরা কী করতে পারলাম? রেফারিং করতে পারলাম, বেশ ভালো কথা। তাহলে আমরা ইম্পিডেন্স রেফারিং করতে পারি ভাই, তাহলে এ পাশে যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে তখন কীভাবে রেফারিং করবো? আসতে পারে না? আমরা বলছিলাম এখানে যা কিছু থাকবে সব কিছুকে ধরে ধরে কোথায় আনতে হবে? এ পাশে আনতে হবে, ঠিক আছে? তাই না? এই যে গালিবারের মতো যারা যারা আছে সবাই ধরে ধরে পাশে আনতে হবে, তাহলে ট্রান্সফরমার কী হয়ে যাবে? বাদ হয়ে যাবে, বা ট্রান্সফরমার তখন ইউজ করা লাগবে না। বুঝতে পারছেন? তাহলে এখন ভোল্টেজ সোর্স থাকলে আমরা তো ইম্পিডেন্স দেখলাম যে n1/n2 হোল স্কোয়ার, তাহলে ভোল্টেজ সোর্স আসলে কেমন পরিবর্তন সেটাও তো দেখতে হবে না কি? ঠিক আছে, দেখো তাহলে এবার আমরা এই জায়গায় একটা লোডও লাগাবো, আবার একটা কী লাগাবো? একটা ভোল্টেজ সোর্সও লাগাবো। আচ্ছা, রেফারিং কি শুধু কি সেকেন্ডারি থেকে প্রাইমারিতে করা যাবে? না, প্রাইমারি থেকে করা যাবে, সেকেন্ডারি তো করা যাবে। রেফারিং যে কোনো সাইডে হইতে পারে। রেফারিং করলে ক্যারেক্টারিস্টিক্সের কোনো পরিবর্তন হয় না, শুধু কার পরিবর্তন হবে? মানের পরিবর্তন হবে। ডিপেন্ড করবে কার উপরে? টার্ন সংখ্যার উপরে ডিপেন্ড করবে। বুঝতে পারছেন? সেকেন্ডারিতে নিলেও কি ভোল্টেজ সোর্স থাকবে? কি ভোল্টেজ সোর্স? ভোল্টেজ সোর্সে থাকবে। বুঝতে পারছেন? আমরা বললাম না গালিবার কি মানুষ মানে গালিবার যদি মনে করে এইখান থেকে অন্য ঘরে পাঠায় যে গালিবার কি গরু ছাগল হয়ে যাবে? গরু ছাগল হবে না, সে কিন্তু মানুষ কি থাকবে? মানুষ হয়তো বা তার সাইজ বা ওয়েট বা ওই টাইপের কী হতে পারে? ছোটো বেশি কম বেশি হইতে পারে। বুঝতে পারছেন? নেন তাহলে এবার আমরা যদি একটু অন্যভাবে আমরা এবার তাহলে এবার আগে দেখছি শুধু কি রেফার করছি? ইম্পিডেন্স রেফার করছি। কোথায় রেফার করলাম? প্রাইমারিতে রেফার করলাম। এই জন্য বলছি ইম্পিডেন্স ম্যাচিং, ইম্পিডেন্স ম্যাচ করা। বুঝতে পারছো? ইম্পিডেন্স কী করা? ম্যাচ করা। যে এইখানে আনলে এইখানে কত ভ্যালু হবে, হয়ে যাবে, এইটাকে বলা ইম্পিডেন্স ম্যাচিং। বুঝতে পারছেন? তো আমরা এবার ট্রান্সফরমার আঁকাই, তার সাথে এবার কী থাকবে? একটা লোডও থাকবে, আবার কী থাকবে বলো? তখন আসলে দেখবো যে কীভাবে আসলে রেফার করা যায়। আমরা এটা করতে পারলে অনেক ভালো ভালো ম্যাথ করতে পারো। বুঝতে পারছো? যদি তোমরা শুধু রেফারটা ভালো করে করতে পারো না, একদম জীবন সহজ। কারণ সামনে যা কিছু আসবে ম্যাথ ট্যাথ সবই রেফার করে করে আনতে হবে।
বুঝতে পারছেন? কারণ আমি তো ট্রান্সফরমার থাকা অবস্থায় আমি ক্যালকুলেশন কি করতে পারবো না। করতে পারবা তুমি ট্রান্সফরমার থাকলে? তুমি ট্রান্সফরমার থাকলে কি মানে ওহমস ল অ্যাপ্লাই করতে পারবা? ভোল্টেজ তুমি কি কিছু করতে পারবা? পারবো না আমরা। তাহলে সেটা থেকে দূর করার জন্য আমরা হচ্ছে কি করতেছি, ট্রান্সফরমারকে দূর করবো আর কি, ট্রান্সফরমারকে থাকতে দিব না। সব কিছু রেফার করে কোন সাইডে নিয়ে আসবো, এক সাইডে করে ফেলবো। সবাই যদি এক সাইডে নিয়ে আসে তাহলে ট্রান্সফরমার আর কোনো দরকারই নেই। বেশ ভালো কথা। তাহলে এই হচ্ছে কি তার সাপ্লাই ভোল্টেজ দিলাম এখানে, তাই কি না? ওকে, সাপ্লাই ভোল্টেজ থাকলে এই পাশে আমি নতুন করে কিছু লাগালাম না। আর এই জায়গায় এবার আমি কি লাগাবো বলো, এখানে একটা লোড লাগাবো, লোড লাগালাম। আবার একটা কি লাগাবো বলো, একটা ভোল্টেজ সোর্স আমরা লাগালাম। কারেন্ট সোর্স না, কি সোর্স বলো? তাহলে এইটা হচ্ছে জেড থেটা জেড, এটাকে বলে ভোল্টেজ সোর্স। তাই ভোল্টেজ সোর্সের আমি যদি ধরি ভি নট, অ্যাঙ্গেল হচ্ছে কত? ফাই। হতে পারে কিনা বলো? থাকতে পারে না? ভি নট অ্যাঙ্গেল কত হবে? ফাই। ঠিক আছে, আমরা এখন চাচ্ছি কি বলো, ট্রান্সফর্মার কী করতে? এইখানে আমরা একটা ভোল্টেজ পাবো, তাই কি না? সেটাকে বলতেছি কত বলো? E1। এখানে যে ভোল্টেজ পাবো সেটাকে আমরা বলতেছি কত? E2। ডট হবে কোথায় কোথায় বলো? এখানে ডট হবে, তাই কি না? কালকে আমরা শিখছি এগুলো, ডট হবে এগুলো, তাই কি না? এখন এই জিনিসটাকে আমরা চাচ্ছি না কি করতে, ট্রান্সফরমারটাকে সরাই ফেলতে চাচ্ছি। তো ট্রান্সফরমার যদি সরাই ফেলতে চাই, তাহলে সবগুলোকে ধরে ধরে কোথায় আনতে হবে? এই সামনে আনতে হবে না? এইগুলোকে ধরে ধরে সামনে আনিস, তাহলে এই পাশে আর কিছু থাকবে? থাকবে না, সিম্পল হিসাব। তাহলে এগুলোকে ধরে ধরে আনো, তাহলে এই পাশে যদি ধরে ধরে আনি তাহলে কেমন হবে? এই পাশে কী থাকবে বলো একটা? এর তো কোনো চেঞ্জ হবে না, এর ভিএসটি থাকবে, সাপ্লাই ভোল্টেজ। আর এই যে সেই মাথা, তাই কি না? আর ইম্পিডেন্স কী থাকবে বলো? ইম্পিডেন্সই থাকবে। ভোল্টেজ সোর্স কী থাকবে বলো? ভোল্টেজ সোর্সই থাকবে, তাই কি না? বুঝতে পারছেন? তাহলে এই ইম্পিডেন্সটাকে আমরা যদি কিনা এখানে নিয়ে আসি, তাই কি না? তাহলে ইম্পিডেন্সের কি চেয়ারের ইম্পিডেন্সের পরিবর্তন হবে না? তাহলে শুধু তার সাইজ কী হবে? সাইজ কম বেশি হবে, তাই কি না? তাহলে ইম্পিডেন্স মানে কেমন সাইজ হবে সেটা এই পাশে আনলে কেমন হয়ে যাবে? জেড ইন্টু এই পাশে আনলে কত হবে? এর মান তো এর মান তো এটা থাকবে না। এর মান তখন কী হয়ে যাবে? জেড ইন্টু যে পাশে যাচ্ছ সেই পাশে টার্ন আগে বসাবা, এন অন ডিভাইডেড বাই কত বলো? ইন্টু তারপরে কি হোল স্কোয়ার। আর সাথে কী ছিল বলো? তার সেটা যে এইটা হচ্ছে তার নতুন মান, এটা তার কি বলো? কারণ এখন তো জেড থেটা জেড থাকবে না, গালিবারের মতো অন্য দেশে চলে গেছে, তার সাইজ কী হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে তার। এবার আসেন দেখেন, এইবার তাহলে ভোল্টেজ সোর্সের চেয়ারাও কী হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে না? ভোল্টেজ সোর্সের চেয়ারাও কী যাবে? পরিবর্তন হয়ে যাবে। তাহলে ইম্পিডেন্সের আমি প্রুফ দেখলাম, ইম্পিডেন্স আসলে এইভাবেই কী হবে, এটা ইম্পিডেন্সের রেফার করলে তার মান যে চেঞ্জ হয় N1 বাই N2 হোল স্কোয়ার, এটা তার প্রুফ। বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? তাহলে এবার আপনারা যেটা করবেন আর কি, সেটা হচ্ছে যে তাহলে ভোল্টেজের পাশে আনলে ভোল্টেজের চেহারা কেমন হবে সেটা দেখতে হবে। এইটুকু শিওর যে ভোল্টেজের সাইজ পরিবর্তন হবে, তাই কি না? তাহলে আমরা এটা দেখি কীভাবে আনা যায়। তাহলে সেটার জন্য খুবই সিম্পল, আমরা E1 বাই কত বলো? E2 ইকুয়াল কত বলো? N1 বাই N2, তাই কি না? তাহলে আমরা বলতে পারি E1 ইন্টু ইকুয়াল টু E2 ইন্টু কী বলতে পারি? N1 বাই N2। তার মানে কি E2কে আমরা যদি N1 বাই N2 দ্বারা কী করি? গুণ করি, তাহলে কী পেয়ে যাবো বলো? E1 পেয়ে যাবো। ভালো করে কথা বুঝো, E2কে আমরা যদি N1 বাই N2 দ্বারা গুণ করি তাহলে কী পাবো? E1 পাবো। তার মানে কথা হচ্ছে এই E2 এই দেশে এসে হয়ে যাবে E1। কথা কি বুঝছেন নাকি বোঝেন? এই E2 এই দেশে হয়ে যাবে, এখানে এসে কী হয়ে যাবে? E1 হয়ে যাবে। বুঝেন নাই যে আর আপনাদের বুঝেন নাই কথা আপনারা? এইখানে জেড থেটা জেড ছিল, এই জেড থেটা জেড এই পাশে আসলে কত হয়ে গেছে? জেড ইন্টু N1 বাই N2 হোল স্কোয়ার ইন্টু কত হবে? অ্যাঙ্গেল যা তবে তাই কি না? তাহলে এই দেখতে পাচ্ছি যে E2, এই E2 কোন সাইডের বলো? E2 এই সাইডের না? তাহলে এই E2-র চেহারা, এইখানে E2 আছে, এইখানে চেহারা দেখাচ্ছে কেমন? E2, কিন্তু যখন এটা এই পাশে আসবে তখন সেটা হয়ে যাবে কি? E1 হয়ে যাবে। তার মানে এই E2কে এই পাশে আনলে ওই E2-র চেহারা আর কি থাকবে না? E2 থাকবে না, ওই E2 N1 বাই N2-র সাথে গুণ হয়ে তারপরে এই পাশে আসবে। ভালো করে বুঝেন আপনারা, একটু মিল খোঁজেন, মাথার ভিতরে মাথা একটু খোঁজেন, বুঝতে পারছেন চয়ন সাহেব? বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? মাথা ভালো করে খোঁজেন।
এই পাশে ছিল কি বলে E2, তাহলে E2 চেহারা এই পাশে আসলে কি হয়ে যাবে E1 হয়ে যাবে। এই যে সেই E2 চেহারা এই পাশে আসলে কি E1 হয়ে যাবে, তাই না? আমরা E2 কে বলি কি সেকেন্ডারি ভোল্টেজ, আর E1 কে আমরা কি বলি প্রাইমারি ভোল্টেজ। তাহলে একই কথা না যে E2 এই পাশে আসলে কি হয়ে যাবে E1 হয়ে যাবে। তাহলে E2 কে এই পাশে আনতে গেলে E2 কে কি এই পাশে আনতে গেলে তার সাথে N1/N2 গুণ দিয়ে তারপরে E1 বানাইতে হবে, তাহলেই E1 হবে আর কি। E2 কে যদি এই পাশে আনতে হয়, E2 কে এনে তো আমার E1 বানানো লাগবে, তাহলে E1 বানাতে গেলে এটার সাথে কি গুণ করা লাগবে N1/N2 গুণ করা লাগবে। তাহলে E2 কে এই পাশে আনতে গেলে N1/N2 দ্বারা গুণ করা লাগবে, বুঝতে পারছেন? তাহলে সিস্টেমটা হচ্ছে ভোল্টেজকে যদি আমরা এক সাইড থেকে আরেক সাইডে নেই, তাহলে ওই ভোল্টেজের সাথে ওই ভোল্টেজ তাহলে ভোল্টেজ থাকতে পারবে না, ওই ভোল্টেজের সাথে গুণ হবে যে সাইডে যাচ্ছি ওই সাইডের টার্ন বাই যে সাইড থেকে গেছি সেই সাইডে টার্ন। কিন্তু এবার আর কি হবে না, স্কোয়ার হবে না। এবার কি হবে না, স্কোয়ার হবে না। ইম্পিডেন্সের বেলায় কি হচ্ছিল বলো, স্কোয়ার হচ্ছিল, কিন্তু ভোল্টেজের বেলায় কিন্তু স্কোয়ার হবে না, বুঝতে পারছেন? তাহলে বলেন এই ভোল্টেজের মান কত বলেন V0, তা সে কি V0 থাকতে পারবে? V0 থাকতে পারবে বলেন? V0 কে এই পাশে আনতেছি না, এই পাশে আনতেছি কিনা? তাই V0 কে আনলে এই পাশে আনলে এই পাশে আনতেছি, তাহলে এই পাশের টার্ন N1 কত হবে বলেন N2, ঠিক আছে? স্কোয়ার দেবো নাকি দেবো না? স্কোয়ার দেবো না। আর অ্যাঙ্গেল কত 5, এই সে নতুন মান তার, এটা V0 এর মান, বুঝতে পারছেন নাকি বোঝেন না? দেখেন তো, তাহলে আমি কি বলছিলাম, আমি এই সাইড থেকে সব কিছুর ইকুইভ্যালেন্ট আমি আঁকানোর ট্রাই করবো না? তাহলে দেখেন তো এই সাইড থেকে এই সাইড থেকে একদম সব কিছুর ইকুইভ্যালেন্ট দেখো এখানে আসছে কিনা। দেখো এই পাশে কি ছিল কথা কম, এই পাশে কি ছিল ইম্পিডেন্স, তাহলে ইম্পিডেন্স আসছে। আবার কি এই পাশে কি ছিল টার্ন সংখ্যা ছিল না, এই টার্ন সংখ্যাও চলে আসছে এর ভিতরে। আবার এখানে কি ছিল ভোল্টেজ সোর্স, তাহলে ভোল্টেজ সোর্সে কি আছে এখানে চলে আসছে, শুধু কি টার্ন সংখ্যা তার চলে আসছে। এবার বলেন কি বলেন? V0 যে আনলাম এই পাশে V0 ইকুয়াল টু E2 ধরছি আর কি। কই V0 ইকুয়াল টু E2 ধরছি, মানে E2 সমতুল্য ধরি নাই। কই E2 সমতুল্য ধরছি, E1 কে বুঝি নাই কি আছে। E1 E2 বলে কথা না, এখানে তুমি যদি মনে করো যে x1 ইকুয়াল টু x2 ইন্টু কত হবে N1 বাই কত হবে N2, এটা হচ্ছে ফর্মুলা। x এর জায়গায় তোমার যে কোনো জায়গার ভোল্টেজ দিতে পারে, বুঝতে পারছেন? সোজা হিসাবে আপনি যে কোনো জায়গার ভোল্টেজকে আপনি N1 বাই N2 দ্বারা গুণ দেন, তাহলে সেটা এই ভোল্টেজটা এই জায়গায় চলে আসবে, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? এটা তো আমি আমার রেফারেন্স যে E2 কে মানে ভোল্টেজকে এই সাইডের ভোল্টেজকে আমরা যদি এই সাইডের টার্ন সংখ্যা বা এই সাইডের টার্ন সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে ওই ভোল্টেজটা এই সাইডে চলে আসবে, ভালো কথা। তাহলে এখানেও তো একটা ভোল্টেজ সোর্স আছে নাকি ওই রকম টাইপেরই, এই কথা বলো না কেন? তাহলে ওই ভোল্টেজ সোর্সের মধ্যে কি এখানেও কি আছে একটা ভোল্টেজ সোর্স আছে, তাহলে ওই ভোল্টেজ সোর্সটা দিয়ে আমরা এখানে আনতে হয়, তাহলে কি ওরকম N1 বাই N2 দ্বারা গুণ করতে হবে, তাহলে N1 বাই N2 দ্বারা গুণ করলাম, তাহলে ভোল্টেজ সোর্সের মান চেঞ্জ হয়ে গেল। যেভাবে আছে এভাবে আসে, বুঝতে পারছেন? তাহলে ইম্পিডেন্সের ট্রান্সফর্ম করার উপায় দেখলাম, ভোল্টেজ সোর্সের ট্রান্সফর্ম করার উপায় দেখলাম। ইম্পিডেন্সের বেলায় যেরকমভাবে ট্রান্সফর্ম করবো, ভোল্টেজ সোর্সের বেলায় সেরকমভাবেই ট্রান্সফর্ম করবো, শুধু কি হবে না বলো, স্কোয়ার হবে না। এইটুক লেকচার নিতে 37 মিনিট চলে গেল, ম্যাথ করবানি কবে আমরা নেই না, দেখেন। তাহলে এই এবং আরেকটা মজার বিষয়, যদি এখানে কি থাকে কারেন্ট সোর্স থাকে, তখন আমরা কি করবো বলেন? যদি এখানে কি থাকে বলেন, কারণ তখন আমরা কি করতে পারি বলেন? না দেখা যাক, দেখি আমরা তাহলে একটা কারেন্ট সোর্স এখানে লাগাই দিই, দেখি তাহলে কীরকমভাবে চেঞ্জ হয় আর কি। তাহলে ধরো যে এখানে একটা কী আছে বলো, একটা কি আছে কারেন্ট সোর্স আছে, এবং এই কারেন্ট সোর্সের মানটা হচ্ছে I0 এবং অ্যাঙ্গেল কত বলেন থেটা। তাহলে এইটাকে ধরে কোথায় আনতে হবে, এখানে আনতে হবে না, ভালো করে বুঝুন, এটাকে ধরে কোথায় আনতে হবে, এখানে আনতে হবে না। তাহলে ইম্পিডেন্সের দেখছি, ভোল্টেজ সোর্সের দেখছি, এখন দেখবো কি কারেন্ট সোর্সের দেখবো, এখন দেখবো কোনটার কারেন্ট সোর্সের। তাহলে কারেন্ট সোর্সের বেলা আমরা তো নর্মালি কি জানি, I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু কত বলেন N2 বাই N1, এগুলো আমরা জানি, আমি জানি নাকি I1 এটা উল্টা, হ্যাঁ। তাহলে আমরা যদি কি বের করতে I1 বের করতে চাই, তাহলে কত হবে I2 ইন্টু N2 বাই N1, এবার কিন্তু উল্টা। আমরা মনে রাখবো কারেন্টের ফর্মুলা কীরকম, উল্টা টার্ন রেশিও না, ভোল্টেজের ক্ষেত্রে কি আসে N1 বাই N2, আর ক্ষেত্রে কি আসে N2 বাই কি N1, তাহলে এক্ষেত্রে উল্টা রেশিও দ্বারা গুণ করলেই হবে, বুঝতে পারা গেছে? তাহলে আমরা যদি এটা ভোল্টেজ হতো, তাহলে কি করতাম N1 বাই N2, তাহলে এখানে কি আছে কারেন্ট, এখানে কি আছে কারেন্ট, তাহলে এই কারেন্টকে এই পাশে আনতে ক্লিক করবো N2 বাই N1, বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? তাহলে এই যে কারেন্টকে আমরা কী করবো, এই যে এখান থেকে এখানে আনলাম, তার দিক টিক সব ঠিকই থাকবে, শুধু এটা তার মান কী হয়ে যাবে I0, আর কত হবে N2 বাই কত হবে N1 হবে, এবং তার অ্যাঙ্গেল কত থেটা থাকবে। অনেকের মনে কনফিউশন আসতেছে, ভাই এরকম কীভাবে আঁকাচ্ছে, দেখো সব কনফিউশন দূরে যাবে। সোজা হিসাব হচ্ছে এইটা যেভাবে ছিল এই পাশে এনে ঠিক সেভাবে রাখতে হবে, বুঝতে পারছেন? সোজা হিসাব আমি যদি আরও ভালো করে বলতে চাই,
ভাই রেফার করার পরে ডটের সাথে ডটের কানেকশান এরকম শর্ট করে দেবে, মনে করতে পারো ডটের সাথে কী হবে ডটের কানেকশান, আর ডট লেস পয়েন্টের সাথে ডট লেস পয়েন্টের কানেকশান। দেখো তো এবার সব ম্যাচে করে কিনা। এবার মনে করে যে আর সার্কিট ড্রয়িংয়ে কোনো সমস্যা থাকার কথা না, তাই কি না? মাঝখান থেকে ট্রান্সফরমার কী হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। তাহলে এখানে কি আছে, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, আর এই দুটা, এই যে কারেন্ট সোর্স এই দুটো প্যারালাল, এই ডটের সাথে এই ডট, এই ডটের সাথে এইটার সাথে এই জায়গা, এটার সাথে এই যে এই প্রান্ত, এটার সাথে কি এই যে এই প্রান্ত। এবার তো মনে হয় প্রবলেমগুলো গেছে নাকি, বুঝতে পারছেন? ক্লিয়ার তো নাকি? তাহলে এখানেও কি ভাই একই কথাবার্তা, এই ডটের সাথে কী হবে, রেফারিং করার পর এই ডটের কী হবে বলেন, কানেকশান হবে, তাই কি না? আবার এই ডটলেসের সাথে কী হবে, এখানে কী হবে, এই ডটলেসের কী হবে বলেন, কানেকশান হবে, বুঝতে পারছেন নাকি, বোঝেন না? এই ডটের সাথে কী হবে বলেন, ডটলেসের সাথে ডটলেসের, তাই কি না? তাহলে দেখো যে ভোল্টেজ সোর্স পেলাম, এই ডটের সাথে শুধু কী আছে, লোড, এই যে লোড, আবার এই মাঝের সাথে কী আছে, লোড, এই সেই লোড, বুঝতে পারছেন কিনা? দেখেন এই হচ্ছে রেফারিং, বুঝতে পারছেন? আমরা এই যে রেফারিংটা করলাম, এটা কি রেফারিং বলেন, এটা হচ্ছে ইম্পিডেন্সকে রেফার করলাম, তাই কি না? ইম্পিডেন্স রেফারিং, তাই কি না? আর আমরা এইখানে যে রেফারিংটা করলাম, এই যে এটা কি রেফারিং বলেন, ভোল্টেজ রেফারিং, তাই কি না? আর আমরা এই জায়গায়, এই যে আমরা যদি বলি আই এক্স ইন্টু আই ওয়াই, যে কোনো জায়গায় এন টু ওয়াই কত হবে, এন অন, তাহলে এটা কি বলেন, এটা যে রেফারিং করে সেটা কি রেফারিং বলেন, কারেন্ট রেফারিং। তার মানে এখন থেকে আমার তো এইটাই তিনটাই এলিমেন্ট নাকি, কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স, আর কি রেজিস্ট্যান্স, ইম্পিডেন্স। তাহলে আমরা তো সবগুলোর কী করতে পারলাম, রেফারিং করতে পারলাম। অর্থাৎ এখন আমরা যে কোনো ট্রান্সফরমারের ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক সার্কিট থেকে আমরা কিছু ইলেকট্রিক্যাল সার্কিটে কনভার্ট করতে পারি, বুঝতে পারছেন নাকি? কী করতে পারি, ইলেকট্রিক সার্কিটে কনভার্ট করতে পারি, বুঝতে পারছেন তো নাকি? পারেন নেই? ঠিক আছে, তাহলে আমরা আজকে 3টা ম্যাথ করব এবং ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, সবই রিলেটেড, বুঝতে পারছেন? আপনারা একটু ভালো করে দেখবেন আর কি, আশা করি। তাহলে আমরা শুরু করতেছি আমাদের ম্যাথ দিয়ে, বুঝতে পারছেন নাকি, বুঝেন নাই? ক্লিয়ার তো? চিৎকার করে বলেন ক্লিয়ার কিনা। দেখেন কোশ্চেন 1, ঠিক আছে? একটু ঝটপট নিয়মে করাই, কারণ আমরা যদি ইম্পিডেন্স কী করতেছি বলেন, রেফারিং করতেছি, তাহলে ইম্পিডেন্স রেফারিংয়ের নিয়মেই আমরা কী করবো, ম্যাথগুলো করব, বুঝতে পেরেছেন? তাহলে কোশ্চেন 1-এর বেলায় যে সার্কিটটা আছে সেই সার্কিটটা আমরা একটু ড্র করি। এটাকে রেফারিং না করেও করা যায়, কিন্তু আমরা রেফারিং করব আর কি। হ্যাঁ, রেফারিং করলে আমাদের রেফারিংটাও ক্লিয়ার হবে। সত্যি কথা, তোমরা যদি রেফারিং পারো না, প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে তোমাদের কোনো বেগ পাইতে হবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এরকম করে ওয়াইন্ডিং আছে, রেজিস্ট্যান্স আছে, আর একটা কি আছে বলো, ভোল্টেজ সোর্স। তাহলে এটা হচ্ছে তোমার সেই, ধরো এটা মান টান কিছু দেওয়া নেই, আর অন বাজায় কিছু একটা দেওয়া আছে, ঠিক আছে? আর এখানে যে ভোল্টেজ সোর্স সেটা দেওয়া আছে ভিএসটি, ঠিক আছে? আচ্ছা ওকে, এখানে ছিল, এখানে একটা রেজিস্টর দিছে, এইখানে একটা ক্যাপাসিটর দিছে, একটা রেজিস্টর দিছে, এটা হচ্ছে এরকম, বুঝতে পারছেন তো নাকি? ঠিক আছে, এখন বলেন আমরা কি এই সার্কিট যদি সলভ করতে হয়, আমি মানগুলো দিয়ে দিচ্ছি এক এক করে, এই সার্কিট যদি সলভ করতে হয়, হ্যাঁ, তাহলে কি আপনি কি এই ট্রান্সফরমার রাখা অবস্থায় ক্যালকুলেট করতে পারবেন? পারবেন না। তাহলে ট্রান্সফরমারটাকে আগে কী করতে হবে বলেন, এসি সার্কিট নিয়ে যেতে হবে। কী বানাইতে হবে? এসি সার্কিট আমার কী করতে হবে, নিয়ে যেতে হবে, অর্থাৎ নেটওয়ার্ক থিওরিতে নিয়ে যেতে হবে। নেটওয়ার্ক থিওরিতে নিয়ে গেলে দেন আমরা সলভ করা আমাদের কাছে কোনো ব্যাপারই না, ঠিক আছে? আচ্ছা, এখানে ডটে এরকম, আচ্ছা কী বের করতে হবে সেটা একটু বলি। তোমাকে বলছে যে তোমাকে এই জায়গায় কারেন্ট দেওয়া আছে, কত অ্যাম্পিয়ার দেওয়া আছে বলো? 5 অ্যাম্পিয়ার দেওয়া আছে। আর এখানে কত অ্যাম্পিয়ার দেওয়া আছে বলেন? 6 অ্যাম্পিয়ার দেওয়া আছে, তাই কি না? এখানে দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার, আর এখানে দেওয়া আছে কত অ্যাম্পিয়ার? 6 অ্যাম্পিয়ার। আপনাকে বলছে এখানকার কারেন্ট বের করতে হবে, আর আপনি বলতে পারেন তো ভাই এ তো দুধ অঙ্ক, তাই কি না? এটা I2 বলি, তাই কি না? I2 বলি, তো আমরা বের করতে বলছে I2 বের করতে বলছে, তাই কি না? নর্মাল কেসিএল দিলে অঙ্ক শেষ। এই জায়গাতে কত অ্যাম্পিয়ার বলো? 5 অ্যাম্পিয়ার।
আর এখান থেকে কত অ্যাম্পিয়ার? 6 অ্যাম্পিয়ার। তাহলে 6 আর 5 যোগ করলে কত হবে? তাহলে তো অঙ্ক শেষ নাকি? শেষ কিনা বলো? 6 আর 5 11 জীবনের অ্যান্সার হবে না, বুঝতে পারছেন নাকি? বুঝেন নাই? না কেন I2 দিয়ে কারেন্ট যাবে? ওই পাশে কয়েল দাও ক্যালকুলেট করব না কেন? তোমার তো এই কারেন্ট দিয়েছে তো এই জায়গায় 5 অ্যাম্পিয়ার দিয়েছে, এখানে 6 অ্যাম্পিয়ার দিয়েছে তোমার, তাহলে তুমি কি করবা? 6 আর 5 কত? 11। সিম্পল হিসাব, যোগ করে দাও, তাই কি না চয়ন সাহেব? কাছে এরকম করা যাবে না, এরকম করতে পারবেন না আপনি। এই পারবেন কি না বলো? কেন বলেন তো? এখানে 6 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার যোগ করে 11 হচ্ছে না, কেন হবে না বলো তো? বলো, করাইছি এগুলো, বলছি বারবার করে বলছি যে এরকম থাকলে সিম্পলি যোগ করা যাবে না। কেন যোগ করা যাবে না বলো? কখন যোগ করা যাবে, কখন যোগ করা যাবে না সেটা বলো। কারেন্টের অ্যাঙ্গেলটা এক্স্যাক্টলি, মাথায় কি বাস পড়ছিল, সব কিছু ভুলে গেছো নাকি? এই জায়গায় কি আছে? ক্যাপাসিট্যান্স আছে না? এই জায়গায় কি আছে? ইন্ডাক্টেন্স আছে না? তাহলে তুমি কি শিওর করে বলতে পারো ভাই এই 5 অ্যাম্পিয়ারের অ্যাঙ্গেল 0? এটা তোমার কে বললো 5 অ্যাম্পিয়ারের অ্যাঙ্গেল 0? বাংলা বোঝেন নাই নাকি? তুমি কি বলতে পারবা এই 6 অ্যাম্পিয়ারের অ্যাঙ্গেল 0? এটা তোমার কে বললো ভাই? তাহলে তুমি 5 আর 6 যোগ করবে, তুমি তো অ্যাঙ্গেল জানো, তুমি শুধু অ্যাম্প্লিটিউড জানো, মান জানো, ম্যাগনিটিউড জানো, তাহলে তোমার কি লাগবে? অ্যাঙ্গেল লাগবে। অ্যাঙ্গেল পাইলে তারপর তুমি যোগ করতে পারো। এই যোগগুলো তো ভেক্টরিক্যাল যোগ, নর্মালি বীজগাণিতিক যোগ না। 5 আর 6 11 করা যাবে না, বুঝতে পারছি? এই কথা কতবার তোমাকে বলবো কও? সেই সার্কিটের কথাগুলো ঘুরে ফিরে আসবে। আমরা তো এই ট্রান্সফরমারের যে সমস্ত প্রবলেম দিবে, আমি ঘুরে ফিরে ওরে জোর করে যেভাবে সিস্টেম করে কোথায় নিয়ে যাবো? সার্কিটে নিয়ে যাবো। সার্কিট নিয়ে গেলে এইবার তো আমার কাছে অ্যাভেলেবল থিওরেম, অ্যাভেলেবল অপশান সব আমি জানি, কিন্তু তুমি এইখান থেকে এইটুকু কনভার্ট শিখলে দেখা গেলো যে আবার সেই সার্কিটের যে প্রবলেমে তুমি ভুল করে দিয়ে আসো, তাহলে তোমার এখানে কনভার্সনে কোনো মিনিং থাকলো? শিশ সাহেব বুঝতে পারছেন কি বলছি? তাহলে এখানে কিন্তু ওই কাজ করা যাবে না। কেন করা যাবে না? কারণ আপনি ভেক্টরিক্যাল যোগ করতে হবে। কারণ তুমি এই 5-এর অ্যাঙ্গেল কত এটা তুমি জানো না, তাহলে আগে তোমার কি কাজ করতে হবে? ওই 5-এর অ্যাঙ্গেল খুঁজে বের করতে হবে, এই 6-এর অ্যাঙ্গেল খুঁজে বের করতে হবে, দেন তুমি এদের যোগ করতে পারবা কি না? তাহলে আমার এত কিছু ঝামেলা বাদ ভাই। এই সার্কিটটাকে আমি কিসে নিয়ে যাবো বলেন? কোথায় নিয়ে যাবো সার্কিটটাকে? সরি, এই ম্যাগনেটিক সার্কিট থেকে আমি ট্রান্সফরমারকে বাদ দিয়ে আমি শুধু কিসে নিয়ে যাবো? ইলেকট্রিক্যাল সার্কিট নিয়ে যাবো, তাই কি না? আচ্ছা, আমি যদি বলি এ পাশে কত ছিল বলো ভোল্টেজ? E1, তাই কি না? আর এ পাশে কত বলো? এটা কি E2 না? তাহলে আমি এভাবে বলতে পারি কি না যে এই E2 এই পাশে এসে কী হয়ে গেছে? E1 হয়ে গেছে। আবার উল্টাভাবে কি বলতে পারি? এই পাশের E1 এই পাশে গিয়ে কী হয়ে যাবে? E2 হয়ে যাবে। তাহলে বলেন তো E1 আর কত হবে? N2। তাহলে এবার আমাকে বলেন, আপনি একটু মুখে মুখে প্র্যাকটিস করে ফেলে দেখেন এই পাশে কত ভোল্ট আছে বলেন? E1। তাহলে এই E1 এই পাশ থেকে এই পাশে এসে গেলে কী হয়ে গেছে? E2। তাহলে E1 কি আসলে E1 থাকবে এই পাশে এসে? না, তাহলে তার মান কত হবে? মান তো বুঝতেছি E2, মানে E1 এর মান কত হয়ে যাবে এই পাশে এসে? E1 এই পাশে আনতে হবে, আমরা এই পাশে আনতেছি না? তাহলে এই পাশে এসে E1 থাকবে না, এই পাশে হয়ে যাবে E1 ইন্টু N1/N2। খাইজ ওঠেছে নাকি? একটুকে বললাম না যে পাশে যাচ্ছি সেই পাশের টার্ন বাই কত? এই পাশের টার্ন, তাই কি না? তাহলে E1 ইন্টু N2/, কত হবে? N1। এত সহজ করে পড়াবে না, বুঝছেন? শিওর থাকেন, একদম শিওর শর্ট থাকেন। আপনাদের পড়ানো এ দিয়ে পড়ানো হয়। প্রাইমারি থেকে সেকেন্ডারিতে গেলে এ গুণ হবে, সেকেন্ডারি থেকে প্রাইমারিতে গেলে এ ভাগ হবে, বুঝতে পারছেন? আপনাকে কি এটা শেখা লাগছে কোনো? লাগে নেন, তারপরে আপনারা বুঝতেছেন না। তাহলে ডট, এখানে একটা ডট দিলাম আর কি। ডট তো এখানেই হবে নাকি অন্য কোনো জায়গা হবে? এখানে হবে না, এখানে হবে। হ্যাঁ, তাহলে রেফারিং করার পরে এই পয়েন্ট আর এই পয়েন্ট এক্সট্রা কানেক্ট পাবে, আর এই পয়েন্ট কীভাবে বলেন? এক্সট্রা কানেক্ট পাবে। তাহলে মাঝখানে ট্রান্সফর্মার বাদ। এখন বলেন আপনি বলেন যে কী বলবেন? বলেন, কিছু বলা লাগবে না, ঠিক আছে? এই কারেন্ট না, সরি, আমার বের করতে হবে এই কারেন্ট বের করতে হবে, বুঝতে পারছেন? এই কারেন্ট বের করতে হবে, বুঝতে পারছেন? আই আর কি আমরা বের করবো, বুঝতে পারছেন নাকি? বুঝেন না? এই কারেন্ট বের করবো। এখন দেখেন আমরা কোন কারেন্ট বের করবো? এই কারেন্ট বের করবো, তাই কি না? আচ্ছা, এখন আমি যদি একটু বলি আর কি, না আগে ম্যাথ করি, আপনাদের এখন এত লোড দিলে আপনারা বুঝবেন না, মাথার উপর দিয়ে যাবে। হ্যাঁ, আমি লোড না দিয়ে করাই দিই। তাহলে এইটার আমি বের করবো কেন? এটা না, মনে রাখবেন, চেষ্টা করবেন যে যেই পাশের ডেটা বের করতে বলবে, যেই পাশে কী বের করতে বলবে? ডেটা বের করতে বলবে, সেই পাশকে আমি রেফার করব না, নাড়াচাড়া করব না। মনে পড়ে আমরা যখন থেভেনিন করছিলাম বা নর্টন করছিলাম বা বেসিক সার্কিটে যে সার্কিটের কারেন্ট ভোল্টেজ বের করতে বলে, ওই সার্কিটের কোনো প্রকার আমরা কী করি না? চেঞ্জ করি না। মনে পড়ে নাকি? মনে পড়ে না? যেই রোধের অ্যাক্রসের ভোল্টেজ বের করতে বলে, ওই রোধকে আমরা চেঞ্জ করতে পারি? তাহলে তো জায়গায় ভোল্টেজে কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা ওই কাজ করা যাবে না, বুঝতে পারছেন? যার বের করতে হবে তাকে রেফার করব না। তাহলে কোন পাশকে রেফার করব?
ওই পাশকে রেফার করবো, ওই পাশকে ধরে ধরে কোন পাশে আনবো, এই পাশে আনবো। কিন্তু যদি তোমার এই I2 বের করতে বলতো তখন কি করতাম, I2 বের করতে তখন কি করতে বলো, এই পাশ থেকে এই পাশে যেতাম। কিন্তু এটা কোনো ধরা বাঁধা নিয়ম না যে ভাই আপনি এই পাশের কারেন্ট বের করবেন। হ্যাঁ তুমি চাইলে এটাকে এই পাশে নিতে পারবা, কোনো সমস্যা নেই, বিশ্বাস করো কোনো সমস্যা নেই। কিন্তু একটু সহজ হয়, যেটা বের করতে বলবে সেটাকে কি রাখা, স্থির রেখে বাকিটা কি করা, রেফার করা। তাহলে এটাকে ধরে ধরে আমরা এই পাশে আনবো, এই কথা বলতো না কেন, এই পাশে আনবো কি না? তাহলে দেখেন ভালো করে, তাহলে এই পাশে আনলে কী থাকবে বলেন, এখানে কি থাকবে, ভোল্টেজ সোর্স, সে কি থাকবে, ভোল্টেজ সোর্স থাকবে। এ পাশে বলেন কি এখানে আরন থাকবে, বুঝতে পারেন না নাকি, আরন থাকবে। এই যে এইটুকু হচ্ছে এই সার্কিটের অংশ, ঠিক আছে। এখন এটাকে ধরে ধরে কোথায় আনবো, এই জায়গায় আনবো না? তাহলে এইটাকে আনলে এই যে এই রোডের সাথে কোন কানেকশন, এই কানেকশন, এটার সাথে কি কানেকশন না? তাহলে এই যে ডট তো এখন এই জায়গায়, তাই কি না? তাহলে এর সাথে এই যে একটু গিয়ে এই যে, তাই কি না? তাহলে এই রোড কীভাবে সিরিজে, তাহলে রোড সিরিজে থাকবে, এই যে কানেকশন, তাই কি না? এর পাশে ক্যাপাসিটার ছিল, এখানে কি থাকবে বলো, ক্যাপাসিটার থাকবে, এইখানে রেজিস্টার থাকবে কি না? তাহলে এই মাথা আবার কি এর সাথে কানেকশন পাবে না, এদের সাথে কি এসে কানেকশন, বুঝতে পারেন না মনে নাকি? আর এখানে কি থাকবে বলেন, কেন এর সাথে কি আছে, ইন্ডাক্টেন্স আছে না? বলেন আপনার জন্য খুব কঠিন কাজ হয়ে গেল। এখন আপনার একে সলিউশন করা তো আপনার কাছে কোনো ব্যাপার, আপনি বের করবেন কোন কারেন্ট বলেন, এই জায়গার কারেন্ট আই কারেন্ট বের করবে, তাই না? বের করবে কোন কারেন্ট, এই কারেন্ট, তাই কি না? বুঝতে পারছেন তো নাকি? তবে মজার বিষয় হচ্ছে যে আমরা বলছিলাম না এই জায়গার ভোল্টেজ, এই জায়গার এই E2 এই পাশে এসে কী হয়ে গেছে, E1 হয়ে গেছে। তাহলে দেখো মজার বিষয় হচ্ছে এইখানকার যে কারেন্ট, এখানে কি I2 না, এটা কি এই জায়গার কারেন্ট না? তাহলে এই I2 এ পাশে এসে কী হয়ে গেছে বলো, I হয়ে গেছে। বুঝতে পারছেন নাকি, বুঝেন নাই? এই I2 এ পাশে এসে কী হয়ে যাবে, I হয়ে যাবে। এই E1 যেহেতু E2 যেহেতু এই পাশে E1 হয়ে গেছে, তাহলে I2 এ পাশে এসে কী হয়ে গেছে, হয়ে গেছে। এই R2 আর এ পাশে R2 থাকবে না, থাকবে না। আজানের পর কথা বলি। আচ্ছা তাহলে আমরা কি এখানে R2 ছিল না বলো, তাহলে এই R2 যদি রেফার করি আমরা, তাহলে এই R2 কে R2 থাকবে, R2 থাকবে বলো, থাকবে না। তাহলে এই R2 এ পাশে এসে কী হয়ে যাবে বলো, R2 ইন্টু হবে কত বলো, ইন্টু হবে কত, N1/N2, N1/N2, আর কিছু না, অ্যাঙ্গেল কেন রে ভাই, স্কোয়ার। ইম্পিডেন্সের বেলায় কী হয়, স্কোয়ার। এ মাথায় কি সমস্যা নাকি, কতবার করে বলবো যে ইম্পিডেন্সের বেলায় বা রেজিস্ট্যান্স এগুলোর বেলায় কী হবে, N1/N2 কী হবে, স্কোয়ার হবে। তাহলে আমরা এইভাবে বলতে পারি এই R2 এই পাশে এসে হয়ে যাবে R2 প্রাইম, এরকম বলতে পারি, একটা প্রাইম। বুঝতে পারছেন নাকি, বুঝেন নাই? এই R2 এ পাশে হয়ে যাবে, এসে হয়ে যাবে R2 প্রাইম। তাহলে এবং ওই R2 প্রাইমের মান কত হবে, R2 ইন্টু N/N2 স্কোয়ার। বুঝতে পারছেন? এখন দেখেন এখানে কী ছিল বলো, ক্যাপাসিটার ছিল না, কত ওহম ছিল বলেন, J4 কত ছিল বলেন। আচ্ছা এখানে আমি রেশিও আমার কাছে দেওয়া আছে 10:1 দেওয়া আছে, অনুপাত, ঠিক না, অনুপাত দেওয়া আছে। দেখেন এইখানে ক্যাপাসিটরের বাধা কত বলেন, ইম্পিডেন্স কত, -J4। তাহলে এই পাশে এসে কত, -J4, তো J4 থাকবে, তাই কি না? ইন্টু হবে কত বলো, ইম্পিডেন্স হবে কত, যে পাশে যাচ্ছে ওই পাশের বা এই পাশ। তাহলে 10-এর কত বলতে পারি, 10-এর 10/1, আর তারপর কি বলে স্কোয়ার বলতে পারি। তাহলে আমরা সিম্পলি এটাকে 400 বলতে পারি, যে 400, 10-10-10-এর স্কোয়ার কত বলেন, 400, আর কত হবে, যে 400। এখানে কত হবে বলেন, 3, এটা কত বলতে পারি, 300 হবে বলতে পারি, বলতে পারি কিনা, কীভাবে, 3 ইন্টু 10/1 হোল স্কোয়ার, তাহলে 300 হবে, তাই কি না? এখানে ইন্ডাকটেন্স মনে করো এখানে কী ছিল, ধরো যে এরকম, এটার মান ধরো, এটার মান যদি দেওয়া নেই, এটা কত এক্সেল না, তাহলে এই পাশে আসলে কি এক্সেল থাকবে না এক্সেল প্রাইম হবে, এক্সেল প্রাইম হবে। আমরা আরও ভালোভাবে বলতে পারি এক্সেল ইন্টু কত হবে বলো, N1 কত বলো, N2 হোল স্কোয়ার। রেফারিং হলো কিন্তু কমপ্লিট রেফারিং শেষ। এটা কোনো চেঞ্জ হবে না, এটা তো আমরা রেফার করি নাই, এগুলো তো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কোনগুলোর, শুধু এগুলোর কী হবে বলো, চেঞ্জ হবে। বুঝতে পারছেন তো নাকি? এবার আসুন দেখেন, তাহলে এই কারেন্টের মান এবার এখানে কত দেওয়া ছিল বলেন, 6 অ্যাম্পিয়ার। এখানে কত ছিল বলেন, বলেন তো, রেফার করলে কি এখানে কি 6 অ্যাম্পিয়ার পাবো কিনা? এখানে কত অ্যাম্পিয়ার ছিল, এক্সেলের কারেন্ট ছিল কত, 6 অ্যাম্পিয়ার। তাহলে এখানে কত অ্যাম্পিয়ার থাকবে বলেন, 6 থাকবে না, থাকবে না। যদি এই এক্সেল যেহেতু চেঞ্জ হয়ে গেছে, এই এক্সেল কি আর এখন আর এক্সেল আছে নাকি এক্সেল প্রাইম হয়ে গেছে, তাহলে এই কারেন্টও হয়ে যাবে, প্রাইম হয়ে যাবে, কারেন্টও চেঞ্জ হবে। তাহলে কারেন্ট চেঞ্জ হওয়ার উপায় কি, ওই কারেন্ট, এটা কি এই ব্রাঞ্চের কারেন্ট ছিল না 6 অ্যাম্পিয়ার, এই পাশে আনার পর ওই কারেন্টটা থাকবে না,
তাহলে কত 6 গুণ, কারেন্টের বেলায় উল্টা, আমরা এই পাশ থেকে ভেসে যাচ্ছি, তাহলে 10/1 দিয়ে গুণ করার কাছে তাহলে উল্টা দেবো, তাহলে কত 1/10, তাহলে কত হবে 0.6 অ্যাম্পিয়ার। বোঝা নাই? বুঝছো নাই? এখানে কারেন্ট ছিল কত বলো 5 অ্যাম্পিয়ার, তাহলে এটা এই পাশে আনলে কি 5 অ্যাম্পিয়ার থাকবে না, কত হয়ে যাবে তাহলে বলো? এটা বাকি কথা 10 দিয়ে ভাগ হবে 1/10, তাহলে কত হবে 0.5 অ্যাম্পিয়ার। বুঝতে পারছেন নাকি? হ্যাঁ কি স্যার? হোল স্কয়ার হবে না এসে কারেন্টের বেলা? কেন কারেন্টের বেলা হোল স্কয়ার হবে কেন? শুধু ইম্পিডেন্সের বেলা হোল স্কয়ার হবে, শুধু ইম্পিডেন্সের বেলা হোল স্কয়ার হবে। ভোল্টেজের বেলাও কি হবে না, কোনো প্রকারের স্কয়ার হবে না, কারেন্টের বেলাও কোনো প্রকার স্কয়ার হবে না, শুধু স্কয়ার হবে কার বেলায়? ইম্পিডেন্সের বেলায়। বুঝতে পারছেন নাকি? বুঝেন নাই? ঠিক আছে তো নাকি? তাহলে সুতরাং সব কিছু চেঞ্জ হবে, দেখতে পাচ্ছ? কারেন্ট বলো, ভোল্টেজ বলো, ইম্পিডেন্স বলো, সব কি হয়ে যাবে। তাহলে আমরা তো রেফার করা শিখলাম, তাই কি না? এবার আসেন দেখেন, তাহলে আমার কি এই কারেন্ট বের করতে হবে না? এই কারেন্ট বের করতে হবে কি না? তাহলে এই কারেন্ট যদি বের করতে হয় তাহলে বলেন এই পাশে কত অ্যাম্পিয়ার যাচ্ছে বলেন? 0.5 অ্যাম্পিয়ার। আর এ পাশে যাচ্ছে কত বলেন? 0.6 অ্যাম্পিয়ার। এ পাশে কত? 0.6, আর এ পাশে কত বলেন? 0.5। তাহলে 0.6 আর 0.5 যোগ করলে কি আমরা এই কারেন্ট পাবো? 0.5 আর 0.5 যোগ করলে কি কারেন্ট পাবো? পাবো, কিন্তু সেটা কি যোগ হইতে হবে? ভেক্টরিক্যাল, অর্থাৎ 0.5 এর অ্যাঙ্গেল সহ আর এই 0.6 এর অ্যাঙ্গেল সহ যোগ করলে আমরা এই কারেন্টটা আমরা পেয়ে যাবো। তাহলে অ্যাঙ্গেল বের করতে হবে, এদের কী বের করতে হবে? তাহলে অ্যাঙ্গেল বের করার জন্য আমরা এই জায়গার মনে মনে আমরা কী ধরে নিই? একটা ভোল্টেজ সোর্সের নোড ধরে নিই, একটা রেফারেন্স তো লাগবে, তাই না? কী লাগবে? রেফারেন্স লাগবে না? তাহলে এই নোডের ভোল্টেজটাকে আমরা বললাম VA, একটা অ্যাঙ্গেল কত বলেন? 0। তাহলে এর ভোল্টেজ কিসে আছে বলেন? 0 ডিগ্রি থাকবে। এই নোডের ভোল্টেজ কিসে থাকে? এই নোডের ভোল্টেজটা কত? VA, আর অ্যাঙ্গেল কত ডিগ্রি থাকবে বলেন? 0 ডিগ্রি থাকবে। তাহলে যে আপনার কী বলেন? VA, অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি, তাই কি না? তাহলে এইটা হচ্ছে নোড, আর এটা হচ্ছে আমার কি নোড? রেফারেন্স নোড না? যারা নোডাল করছে তারা ভালো করে বুঝো। এটা কি নোড বলেন? রেফারেন্স নোড। তাহলে রেফারেন্স নোডের ভোল্টেজ কত বলেন? 0 ভোল্ট। তাহলে আমরা বলতে পারি এই যে এই ইন্ডাক্টরের ভোল্টেজ কত বলো? শুধু কি VA? তাইলে ভি এর মানে যা হবে এই ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজ কি হবে? তাই হবে, তাই কি না? তাহলে VA কোন বরাবর? এই 0 ডিগ্রি বরাবর ভোল্টেজ। ইন্ডাক্টরের ভোল্টেজ কোন বরাবর? এই বরাবর দেখালাম। আর ইন্ডাক্টরের কারেন্ট কত বলো? 0.6 অ্যাম্পিয়ার। তাহলে ইন্ডাক্টরের কারেন্ট 0.6, তাহলে ইন্ডাক্টরের কারেন্ট কি করে? ল্যাগ করে নাকি লিড করে? ল্যাগ করে। কত ডিগ্রি ল্যাগ করে? 90 ডিগ্রি। তো পিওর ইন্ডাক্টর, তাহলে কি করবে? 90 ডিগ্রি ল্যাগ করবে। তাহলে যে ভোল্টেজ থেকে এই যে কারেন্ট কি করলো? ল্যাগ করলো। কত ডিগ্রি ল্যাগ করলো? সেই 90 ডিগ্রি ল্যাগ করলো। এটা কারেন্টটা কত অ্যাম্পিয়ার? 0.6 অ্যাম্পিয়ার। বুঝতে পারছেন নাকি? বুঝেন নাই? ক্লিয়ার তো নাকি? তো এটা হচ্ছে আপনাদের মানে তোমার সেই 0.6 অ্যাম্পিয়ার হচ্ছে তোমার সেই কারেন্ট আর কি। বুঝতে পারা গেছে? কত ডিগ্রি ল্যাগিং আছে? 90 ডিগ্রি। কার কাছ থেকে? ওর ভোল্টেজ থেকে, মানে এর অ্যাক্রসের ভোল্টেজ থেকে 90 ডিগ্রি ল্যাগিং আছে। তাহলে আমরা কিন্তু এর কারেন্ট মান পাইলাম, আবার এর কিও পেয়ে গেলাম, অ্যাঙ্গেলও পেয়ে গেলাম। এখন দেখি আমরা এই 0.5 এর অ্যাঙ্গেল আসলে কত আসে, তাই কি না? তাহলে দেখো তো আমরা বলতে পারি এইটুকুর ভোল্টেজ কত বলো তো? VA না? যেহেতু এই নোডের ভোল্টেজ VA, আর এখানে ভোল্টেজ রেফারেন্স নোডের ভোল্টেজ কত বলো? 0 ভোল্ট। তাহলে এখানে কত ভোল্ট আছে? ওই VA ভোল্টেজই আছে। তাহলে এর টোটাল ভোল্টেজ কত? VA। তাহলে আমরা এরকম বলতে পারি কিনা বলো? VA ডিভাইডেড বাই VA অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি না? তাহলে এর ভোল্টেজকে আমরা যদি এই জায়গার ইম্পিডেন্স দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে ইম্পিডেন্স কত বলো? 300 মাইনাস কত হবে? J অফ কত বলো? 400। তাহলে মান কত হবে বলো? 5 অ্যাম্পিয়ার আর সামথিং অ্যাঙ্গেল, তাই কি না? কারণ তোমাকে এই জায়গার অ্যাঙ্গেল তোমাকে দিয়ে দিচ্ছে, কারেন্টের মান তোমাকে দিয়ে দিচ্ছে, এই কারেন্টের মান তোমার কত বলছে? ও সরি 5 না, 0.5, তাই কি না? এখানে তোমাকে অ্যাঙ্গেল দিয়েছে কি না? তাহলে এই অ্যাঙ্গেলটা, এই কারেন্টটাকে আমরা এইভাবে এভাবে দেওয়া আছে, এই কারেন্টটাকে আমরা এভাবে লিখতে পারি না? এই জায়গার ভোল্টেজ বাই হবে কি এই জায়গার কি? ইম্পিডেন্স। তাহলে ভোল্টেজ হচ্ছে VA অ্যাঙ্গেল 0 আর ইম্পিডেন্স 300 মাইনাস J অফ 400। তাহলে ভোল্টেজ বাই ইম্পিডেন্স ভাগ করলে তো আমরা এই জায়গার কারেন্টই পেয়ে যাবো। তাহলে ওই কারেন্টের মান কত? 0.5 আর অ্যাঙ্গেল কত বলো? থিটা, তাই কি না? বুঝতে পারছো নাকি? তাহলে আমরা এরকম বলতে পারি কিনা VA এর অ্যাঙ্গেল 0 থাকলো, আর এইটা করলে এই যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের 500 অ্যাঙ্গেল অফ মাইনাস 53 পয়েন্ট কত ডিগ্রি বলেন? 13 ডিগ্রি। আর এই সেই কত বলেন? 0.5 আর অ্যাঙ্গেল কত বলেন? থিটা, তাই কি না? তাহলে এইটা কি মান, এটাও কি বলো? মান। তাহলে এই দুটা দিয়ে ভাগ করলে অ্যান্সার আসবে কত? 0.5। আর এই পাশে কি আছে? অ্যাঙ্গেল। আর এই পাশে কি আছে বলেন? অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল ভাগের সময় কি হয়? বিয়োগ হয়। তাহলে বিয়োগ হলে আমরা থিটার মানটা অ্যাঙ্গেল পেয়ে যাবো। অথবা অ্যাঙ্গেলের মান কত হবে বলেন? VA অ্যাঙ্গেল 0 ডিভাইডেড বাই 500 অ্যাঙ্গেল কত হবে? মাইনাস 53.13 ডিগ্রি।
তাহলে এই 0.5 হচ্ছে কারেন্টের মান, অর্থাৎ VA কে শুধু 500 দ্বারা ভাগ করলে আমরা কী পাবো 0.5 পাবো। আর এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল বাদ দিলে আমরা কি ওই কারেন্টের আমরা কী পাবো অ্যাঙ্গেল পাবো। তো এটা থেকে যেটা বাদ দিই তাহলে 0 মাইনাস 53.13, তাহলে কত হবে শুধু প্লাস 53.13। এই তার ভোল্টে এই তার মান পেয়ে গেলাম কারেন্টের। আর ওই 0.5 এর অ্যাঙ্গেল কত হবে তাহলে 53.13। বুঝতে পারছেন নাকি? ক্লিয়ার তো নাকি? তাহলে তাহলে মানে এটা আছে কোথায় 53.13 ডিগ্রিতে আছে না? তাহলে এটা কত ডিগ্রি 0 ডিগ্রি, আর এই কারেন্টটা কত ডিগ্রিতে আছে বলো 53.13। তাহলে সেই 53.13 ডিগ্রিতে এই যে এরকমভাবে আছে, তাই কি না? এই যে এখান থেকে এই যে 53 কত ডিগ্রিতে আছে 13 ডিগ্রিতে আছে, তাই কি না? এটা কত বলো 0.6 সরি 0.5, হ্যাঁ বুঝতে পারছো নাকি? বুঝো নাই 0.5 তো নাকি? তাহলে একটা কারেন্ট এই কারেন্ট আছে এইদিকে আর এই কারেন্ট আছে কোন দিকে এইদিকে, তাহলে এই কারেন্ট আর এই কারেন্ট এই দুটাকে যোগ করলে আমরা কী পাবো বলো? এই দুটো কারেন্টকে যোগ করলে আমরা কী পাবো বলো? আই পাবো না, তাই কি না? এটা আমরা ক্যালকুলেটারে করতে পারি বা ফর্মুলা যোগ করতে পারি। ফর্মুলাতে করলে কীভাবে করবো আমরা? আই ইকুয়াল টু রুট ওভার, তাই কি না? ভেক্টরিক্যাল যোগ। তাহলে এটা কি পি আর এটা কি কিউ না? তাহলে আর ইকুয়াল টু লব্ধি ইকুয়াল টু হবে এই দুটো লব্ধি তাদের যোগফল নাকি? এগুলো কেন ভয় এখন এখন এত বড় ইস্যুগুলো বলার টাইম আছে? এই দুইটা কারেন্ট যোগ করতে হবে। এই দুটো কারেন্ট যোগ করার ফর্মুলা কি? এর মান কত বলো 0.5 এর স্কোয়ার প্লাস এর মান কত বলো 0.6 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 0.5 ইন্টু কত বলেন ইন্টু কত হবে কস কত বলেন এই দুটোর মধ্যকার অ্যাঙ্গেল, তাই কি না? তাহলে এই দুটোর অ্যাঙ্গেল কত? এই পুরোটুক না? তাহলে অ্যাঙ্গেল কত হবে 90 প্লাস কত বলেন 53.13। তাহলে এইটা করলে আমি যে মানটা পাবো সেটা কত বলেন 3.60 অ্যাম্পিয়ার। অথবা একটা কাজ করতে পারে, কী কাজ করতে পারে বলো? আমি এই কারেন্টের মান পাইছি, তাই কি না? আর এই 0.6 কত ডিগ্রিতে অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি। তাহলে আমি এই কারেন্টের কী পেলাম বলো? মান তো আগেই জানি, আবার আমি এর এখন কি জেনে গেছি? অ্যাঙ্গেল জানি না। অ্যাঙ্গেল কত ডিগ্রি? -90 না +90? এর কি ক্লকওয়াইজ না? এখান থেকে কত ডিগ্রি আছে +90 আছে, সরি -90 আছে, তাই কি না? এত আমি তার কারেন্ট পেয়ে গেলাম। আবার কি এই কারেন্টের মানটাও পেয়ে গেছি না আমি? তাহলে সেটা কত বলো 0.5, আর তার অ্যাঙ্গেল কত বলো 53.13। তাহলে এই দুটোকে আমরা ক্যালকুলেটার দিয়ে কী করি বলো? হ্যাঁ, এবার তাহলে তার মানও পাইছি অ্যাঙ্গেলও পাইছি, মানও পাইছি আবার কী পাইছি বলেন? তাহলে এই দুটো কারেন্ট সিম্পলি যোগ করে দিলে আমরা এই দুটো কারেন্ট আমরা কী করতে পারি বলো 0.6 এটা অ্যাঙ্গেল -90 প্লাস কত হবে 5 অ্যাঙ্গেল কত 53.13। তাহলে এই দুটো যোগ করলে আমরা 3.60 পাবো আর সামথিং কিছু একটা অ্যাঙ্গেল আমরা পাবো। এইটা কি বলো তার এত অ্যাম্পিয়ার হবে তার অ্যান্সার। বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? আপনি যে দুইভাবে করতে পারেন, আপনি এভাবে এই যে এইটার ভেক্টরিক্যাল যোগ বের করতে পারেন, অথবা এই যে ক্যালকুলেটর দিয়ে আপনি সরাসরি যেহেতু তার মান আর অ্যাঙ্গেল পেয়ে গেছেন তাহলে তো এবার আপনার কী করতে যোগ করতে কী করতে পারবে না, আটকাইতে পারবে না। এটা কি বুঝছেন নাকি বোঝেন নাই? পারা যাবে তো নাকি? তাহলে সহজ হিসাবে আমি যেটা বলা ট্রাই করতেছিলাম যে তোমাদের কাছে যে ভাই কী করলাম আমরা প্রথমে যেহেতু এইখানকার কারেন্ট বের করতে হবে তাহলে আমরা এই পাশটাকে রেফার আমরা না করি, রেফার করো কোন পাশটাকে? এই পাশটাকে। তাহলে এই পাশটাকে যদি রেফার করি এইখানে যা যা থাকবে সব পরিবর্তন হয়ে যাবে, সব কী পরিবর্তন হয়ে যাবে। এই R2 হয়ে যাবে R2 × N1/N2 হোল স্কোয়ার। এখানকার এটা চেঞ্জ হবে, এটা সব কিছু কী হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, সবার মান চেঞ্জ হবে। এবং যে কারেন্টগুলো ইন্ডিকেট করা আছে ওই কারেন্টগুলোর মানও কী হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? মজার বিষয় আছে দেখো তো এই ক্যাপাসিটির ভিতর দিয়ে কত এম্পিয়ার যাচ্ছিল বলো 5 অ্যাম্পিয়ার। তাহলে এই ক্যাপাসিটির ভিতরে দেখুন 5 অ্যাম্পিয়ার কিনা আগে কত এম্পিয়ার যাবে 0.5 অ্যাম্পিয়ার যাবে। এর ভিতরে কত এম্পিয়ার ছিল 6 অ্যাম্পিয়ার, তাহলে 6 অ্যাম্পিয়ার নাই কত যাবে 0.6 অ্যাম্পিয়ার যাবে। তাহলে এইখান দিয়ে কারেন্ট যাচ্ছিল কতটুকু বলো I2। তাহলে এই কারেন্টটা তো I2 আর ফ্লো করবে না, তাহলে কি ফ্লো করবে I2 প্রাইম, মানে এই পাশে আনলাম না, তাহলে I2 থাকবে চেঞ্জ হয়ে যাবে I2 প্রাইম। এবং মজার বিষয় আছে যে এই I2 প্রাইমের মান কার সমানই হবে? এই I এর সমানই হবে। তাহলে আমরা এই যে বলতেছিলাম যে E2 চেঞ্জ হয়ে কী হবে ইয়ন হবে, তাহলে I2 চেঞ্জ হয়ে কী হবে I হবে, তাই না? আমরা যদি এই পাশে শর্ট করে দেখো তো তাহলে এখান দিয়ে কারেন্ট কি এ পাশ দিয়ে গিয়ে এ পাশ দিয়ে যাবে তো নাকি? তাহলে এই কারেন্টের মান আর এই কারেন্টের মান কী হবে সমানই হবে। আবার এই যে এই প্রান্তের এই প্রান্ত সরাসরি কানেক্টেড, তাহলে এখানে যে ভোল্টেজ আবার এখানেও কি ভোল্টেজ সেম ভোল্টেজ, তাহলে E2 মান আর ইয়নের মান কী হবে E2 চেঞ্জ হয়ে কী হবে ইয়ন হবে, আবার I2 চেঞ্জ হয়ে কী হবে I হবে। বুঝতে পারছেন নাকি বুঝলেন? ক্লিয়ার? পারবেন তো নাকি? ভালো একটা অঙ্ক ছিল, ঠিক আছে? হ্যাঁ বলেন। আমরা তো ইম্পিডেন্স এই পাশে আনছি, কিন্তু এখানে তো এক একটা মানে প্যারামিটার ধরে মানে চেঞ্জ করছি। হ্যাঁ রেজিস্টর ইন্ডাক্টর টোটাল ইম্পিডেন্স তো করলাম না। আরে পাগল, তুমি আলাদাভাবে চেঞ্জ করা যে কথা বা ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করা একই কথা না? মান একই আসবে? মান একই না। তুমি ধরো একটা ক্যাপাসিটেন্স,
তাহলে ক্যাপাসিট্যান্সের বাধাটা তুমি কি বলতে পারো বলো? এক্সসি এক্সসি। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স না, আমি এর ইম্পিডেন্স বলতে পারি, জেড বলতে পারি। 0 প্লাস হ্যাঁ মানে ইম্পিডেন্স বলতে সব বাধাগুলোকে, তারা সবগুলোই হ্যাঁ ইম্পিডেন্স বাধা মানে সবগুলোকে রেফার করতে হবে, সবাইকে ইন্ডিভিজুয়ালি রেফার করতে হবে আর কি, বুঝতে পারছেন? যদি তোমার প্রশ্ন একসাথে দিয়ে থাকে তাহলে তুমি একসাথে চেঞ্জ করবা, সমস্যা নেই তো। যদি তোমার আলাদা আলাদা দেওয়া আছে তাহলে আলাদাভাবে রেফার করবা, ঠিক আছে? গেল তাহলে 1 নাম্বার।